তো তাদের ভয় কোথায়? So it is a very, very important day today. It's very, very important. Why it's so important? In all aspects, the Mother's Day and Mother's Day, yeah. And Lailatul Qadr. Lailatul Qadr. Perhaps this happened. It didn't happen before, right? Very unique, right? Okay, fine. So, ladies and gentlemen, আমরা সবাই আজকের দিনে ফেসবুকে ছবি টবি দিয়ে শেষ করে ফেলেছি। মাদার্স ডে অন্যরকম একটা অবস্থা। এখন সারাদিনে আমার অবস্থাটা এমন গেছে, ফোন একটার দিকে আমি প্রথম ফেসবুক চেক করতে পারছি। সারাটা দিন এমন একটা অবস্থার মধ্যে গেছে। সার্বিকভাবে আমি তখন হঠাৎ করে মনে হলো আজকে কিসে একটু দিবস, মানে মা দিবস যে এটা তো আমি জানি না। Because normally I talk to mother or every after one day. So however, ladies and gentlemen, come to the point. চলুন আজকের গুরুত্বপূর্ণ দিনে আমরা আমাদের মিশনে ঝাঁপিয়ে পড়ি। আমরা গতদিন কি করেছিলাম আমাকে দ্রুত বলে ফেলেন। আজকে ক্লাসে আমরা প্রলং করব। স্যার ইনফিনিটি টু স্যার। আজকে আমরা ইনফিনিটিভ নিয়ে কথা বলেছিলাম এবং আপনাদেরকে infinitive and use to use of to infinitive to মানে হচ্ছে আসলে use of to। সো ব্যাপার হলো যে আমরা আপনাদেরকে বেশ কিছু স্ক্রিনশট দেওয়া হয়েছিল, মিস্টার সোমাননাথ দিয়েছিল, রাইট? পেজ নাম্বার 73 এবং 74 আপনারা দেখেছিলেন অনেকেই, বা অনেকে ভুলে গেছেন, অনেকে ইলেকট্রিসিটিতে চলে গেছে। দেখেছেন সাথী কিন্তু আজকে ক্লাসে জয়েন করেছে। সাথী আপনি কোথায় গেছেন বা কোথায় যাবেন, রাইট? আচ্ছা, ফাইন। সো স্বাভাবিকভাবে যেটা হবে, ladies and gentlemen, চলুন without much ado আমরা ক্লাসটাকে করে ফেলবো। আজকে বেশিক্ষণ লং করবো না। স্যার শোনা যাচ্ছে কি? জি জি সাথী শুনতে পাচ্ছি। স্যার আমি দেশের বাড়ি আসছি স্যার, রাস্তায় দাঁড়ায় ক্লাস করতেছি। হ্যাঁ, কি বলছেন? আপনি তো বসুন না। স্যার আমি স্যার দেশের বাড়ি আসছি, রাস্তায় দাঁড়ায় ক্লাস করতেছি। আপনি এক জায়গায় বসুন না। হ্যাঁ, একটা সাবধান, আপনাকে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো দেশের বাড়িতে আপনি এই গাড়িটা পেলেন কোথায়? আপনার মানে কোন এরিয়ার দিকে এটা? মানে আমার খুব কাছাকাছি, আমি তো খুলনাতে থাকি, আমার দেশের বাড়ি মানে ফকিরহাটে, মানে বাগেরহাটে, খুব কাছাকাছি। ও আচ্ছা 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 আচ্ছা। মানে আসলে প্রবলেমটা বেশি হচ্ছে যে ঢাকা থেকে যদি কেউ কোথাও মুভ করে, হ্যাঁ, না আমাদের তো 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি, তো কোনো সমস্যা হয় না। এটা তো অনেক ডিস্টেন্স। আচ্ছা, তো স্বাভাবিকভাবে যেটা হয়েছে যে আজকে ঢাকার ভিতর থেকে আমি একটু একটা কাজে আশুলিয়ার দিকে আমাকে যেতে হচ্ছিল। মানে আই বিকেম টায়ার্ড। কেউ যাবে না, কোনো কিছু যাবে না, ঠিক আছে? মানে কোনো মানে 1 নম্বর কথা হচ্ছে উবার কোনো কিছু অ্যাভেলেবল ছিল না, কোনো কিছু। সিএনজি কেউ যাবে না ঢাকার বাইরে। আরে অদ্ভুত বিষয়, কি একটা যে বিপদ। যাই হোক, স্বাভাবিকভাবে কারণ ওই যে গাবতলী ওপাশার জিনিস দিবে। স্যার একটা তো প্রাইভেট কার নিয়ে নিতে পারেন। তাই নাকি? অর্ডার দিছি, আসতেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। সো ladies and gentlemen, চলুন আমরা তাহলে পড়াশোনা শুরু করি প্রাইভেট কার আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা। তো ladies and gentlemen, আমাদের প্রাথমিকভাবে যেটা কাজ হবে সেটা হলো যে আমরা কোথাও কি হাঁস চলাফেরা করে নাকি? হাঁসগুলো কোথায়? হাঁস না ব্যাং? ব্যাং ডাকছে। ব্যাং মনে হয়, ব্যাং মনে হচ্ছে। আপনারা কোথায় যে ক্লাস করেন? হ্যাঁ, it is very natural sound. Natural, very natural, and I loved it. Okay, আচ্ছা, স্বাভাবিক। কোথায় গেল? ভাইয়া শুরুতে একটা কথা জিজ্ঞেস করলাম, বলেন না। লাইকলি 2 নিয়ে কি আমাদের কোনো মানে আলাদা ক্লাস হবে? লাইকলি 2 আজকে সেই ক্লাসটা। ও আচ্ছা আচ্ছা, লাইকলি 2 নিয়ে কি আপনার খুব ঝামেলা হয়ে গেছে? আচ্ছা, সবাই বলে যে আইএলটিএস নাকি একটা সেন্টেন্স লাইকলি 2 দিয়ে লিখলে
রাইটিং এর এই নাম্বারটা ভালো আসে? আমি জানি না ব্যাপারটা, কিন্তু সবার কাছে শুনি। এটা লাইটলি না, এটা অনেক কিছু দিয়েই লেখা যায়, অনেক কিছু দিয়ে লিখলে আছে। মানে এক কথা হচ্ছে যে normally, for example, you know something, but if you don't express, then people wouldn't understand that you know something. For example, when you are participating in any kind of exam, you basically need to show that what you know. What you know, it means the difference. That means you have versatile abilities in your particular language. So, for example, when you were sitting for IELTS exam in terms of your writing, so you need to show that you have the connection with different structures of the grammar. You know that you have the lexical resources. You can go for the formation of sentences, right? So you know the language. আপনার এই ল্যাঙ্গুয়েজের উপর আধিপত্য আছে, এটাকে প্রমাণ করতে গেলে বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচার আপনি নরমালি বলবেন যে কোনো কিছু আর ইউ শিওর দ্যাট ইউ আর গোয়িং, আপনি বললেন না আমার আজকে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি বললেন যে আই হ্যাভ দ্য পসিবিলিটি টু গো, আপনি তো বলতেই পারতেন না, বলে আপনি বলবেন আই অ্যাম লাইকলি টু গো। কেন বলবেন? কারণ আপনি একটু দেখাবেন যে আমি এই স্ট্রাকচারটা জানি, তাই না? But it is similar to supposed to, likely to, and supposed to. Is it similar? না, similar. Perhaps Perhaps এর এক perhaps বলেন, possibly, হ্যাঁ perhaps আর এটা লাইকলি। চলেন আমরা আস্তে আস্তে আসি, তাহলেই ভালো হবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমরা যেটা আজকে একেবারেই যে তোমাদের শর্ট এয়ার আমরা একটা না বলে যাব। আচ্ছা, okay. Okay, fine. আচ্ছা, so ladies and gentlemen, the first thing, আমরা প্রথমে একটা জিনিস জানার চেষ্টা করবো। আমরা প্রথমে যে জিনিসগুলো আপনারা দেখেছেন ওইটার বক্স অনুযায়ী আমরা যাব, তারপর আমরা আরো ডিটেইলে যাব। প্রথমে একটা জেনারেল কনসেপ্ট আমরা গতকাল কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, কোনো কিছু যেতে, চলতে, ফিরতে, বলতে, নাচতে, গাইতে, এটা হওয়ার কারণে আপনি দেখবেন যে কিংবা যাওয়ার, আমরা মানে দেখা যাচ্ছে যে আমার যাওয়ার সময় নাই, আমার টাইম নাই, আই ডোন্ট হ্যাভ টাইম, বা আই হ্যাভ নো টাইম, যেটাই বলেন না কেন, আই ডোন্ট হ্যাভ টাইম যাওয়ার, টু গো, রাইট? আমার, আপনি বললেন যে অ্যাপ্লাই করার সুযোগ নাই, I don't have opportunity or I don't have a scope to apply করার, তার মানে করার, যাওয়ার, ফেরার, এগুলো ক্ষেত্রে আপনারা কি নরমালি মনে করেন যে এগুলোর এই একটাই ওয়ে, এই টু দ্বারাই কি শুধু হবে, এছাড়া অন্য কোনো ভাবে হতে পারে না? অন্য অনেকভাবেই হতে পারে, তবে আমরা একটা ব্যবহার আজকে শিখছি গতকাল থেকে, যেটা সেটা হচ্ছে টু এর ব্যবহার। টু দিয়ে এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? আপনারা মনে রাখবেন টু আর ফর অলমোস্ট তাদের ইউজটা পাশাপাশি জায়গায় আমি ইউজ করতে পারি। মানে কিরকম, আমরা নর্মালি ফর মানে জন্য জানি, কিন্তু কোনো কিছুর উদ্দেশ্য বুঝালেও আমরা টু ইউজ করতে পারি না, টু বা ইন অর্ডার টু যাই বলেন না কেন, তো এটা কিন্তু আমরা ইউজ করতে পারি উদ্দেশ্য বুঝালে। তা আমি জয়ের জন্য আর জিততে একই জিনিস না, তো ফর উইনিং ও বলতে পারি, টু উইনও বলতে পারি, যে কোনো কিছু উদ্দেশ্য। আই হ্যাভ কাম হিয়ার ফর শোয়িং সামথিং, I have come here to show something, একই জিনিস, দুই ভাবেই বলা যায়। বাংলা মিনিংও হয়তো বা কিছুটা পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন, দিন শেষে বিষয়গুলো একই। হ্যাঁ, আমাদের দিন শেষে হচ্ছে আসলে দুটো ল্যাঙ্গুয়েজ যখন হচ্ছে, তখন দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আসলে পরিবর্তনটা কিসের করছি? ট্রান্সলেশন মিনস এটা ভাবের পরিবর্তন, মানে আপনার জাস্ট ট্রান্সলেশন মানে হচ্ছে আপনার শুধু ল্যাঙ্গুয়েজের পরিবর্তন, কিন্তু মানে ট্রান্সলেশন মানে হচ্ছে আপনার ভাবের অনুবাদ। কি বলতেছি আমি? ট্রান্সলেশন হচ্ছে ভাবের অনুবাদ, তার মানে আপনার যে অনুভূতিটি, এই অনুভূতিটা হচ্ছে একটা ট্রান্সলেশন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে ল্যাঙ্গুয়েজ ধরতে চান মুশকিল হবে। কেন? ফর এক্সাম্পল, আপনি কবিতা বলেন, যে কোনো কিছু বলেন, আমরা যখন অ্যাজ আই স্টাডিড ইন লিঙ্গুইস্টিক্স আমাদেরকে ট্রান্সলেশন স্টাডিজ করতে হয়েছিল, আমাদের আলাদা একটা সাবজেক্ট ছিল। সো ট্রান্সলেশন স্টাডিজে নর্মালি ladies and gentlemen, আমরা অনেক সময় টেক্সট পড়েছি যেগুলো আপনার পাশ্চাত্য সভ্যতায়, ধর আমাদের দেশে কিছু কিছু জিনিস খুব আমাদের রিলিজিয়নে
কিছু কিছু জিনিস স্ট্রিক্ট, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে ওদের রিলিজিয়ন এটা কোনো সমস্যা না। ফর এক্সাম্পল আমি যদি একটা প্রাণীর কথাই বলি, শূকরের কথা, এটা ওয়েস্টার্ন কালচার ওদের হচ্ছে খুব পছন্দের একটা খাবার, পিগ, খুবই পছন্দের এবং খুব দামি, এবং ওরা স্পেশাল যেতে এটা খায়। তো আমাদের রিলিজিয়ন, ইসলাম রিলিজিয়নে অ্যাকর্ডিং টু ইসলাম এটা এত পরিমাণ হারাম যা বলার বাইরে। হ্যাঁ, আচ্ছা, তো স্বাভাবিকভাবে তখন বিয়ারটা রিলিজিয়ন অনুযায়ী, অনেক রিলিজিয়ন অনুযায়ী এটা নিষিদ্ধ, ইউ ক্যানট টেক দিস, তাই না, বিয়ার। আচ্ছা, কারণ এটাকে এক ধরনের ওয়াইন হিসেবে চিন্তা করা হয়। কিন্তু আপনি নর্মালি দেখেন, আমরা যেরকম বাসা থেকে বাইরে থেকে ফিরে এনার্জি ড্রিঙ্ক বলেন বা যে কোনো ধরনের জুস এগুলো, যে কোনো কিছু অ্যাপেল ড্রিঙ্ক হতে পারে, যে কোনো কিছু আমরা কিন্তু এগুলো খেতে পারি, এটা কোনো প্রবলেম, কিন্তু ওগুলো খেতে পারবো না। কিন্তু বাইরের দেশে আপনি দেখেন কালচারালি ছোটবেলা থেকে ওরা অভ্যস্ত হয়ে গেছে। আপনি দেখবেন যে ইউরোপিয়ান এমন অনেক কান্ট্রি আছে যেখানে স্থানে স্থানে পানির যে লাইন থাকে না, ধরেন আপনি আশেপাশে পানি খুঁজছেন, একটা ট্যাপ থাকবে, একটু পানি খাবেন, এটাই তো স্বাভাবিক না। ইউরোপিয়ান এমন অনেক কান্ট্রি আছে যেখানে আপনার এই মদের লাইনটা দেওয়া আছে, আপনি এটা খেতে পারবেন, এর থেকে পানির দাম বেশি। হ্যাঁ, সো ওদের কাছে এটা কোনো বিশাল বিগ ইস্যু না। তো স্বাভাবিকভাবেই যখন ওই বাইরে থেকে সে বাসায়, হি এন্টার্ড দ্য রুম and opened the refrigerator and took beer, এবং বিয়ার খেলো। তো এটাকে যখন অরিজিনাল টেক্সটে এটা টুক বিয়ার আছে, আর এই টুক বিয়ার বলতে কি বোঝাচ্ছে, বাইরে থেকে সে ফিরে কিছু এনার্জি ড্রিঙ্ক খেয়েছিল, তাই না, মানে যাতে করে তার এনার্জিটা ফিরে আসে। তো এটাকে ট্রান্সলেট করার সময় কিন্তু যখন সৌদি আরবেতে এটা ট্রান্সলেট করা হয়েছে ইউএস থেকে, তখন এটা কিন্তু বলা হয়েছে হি এন্টার্ড দ্য রুম, ওপেন দ্য রেফ্রিজারেটর এন্ড টুক অরেঞ্জ ড্রিঙ্ক। কেন এখানে বিয়ার আর করতে পারবেন না, কারণ সৌদি আরবিয়া মাফি মুশকিল। আচ্ছা, দেখো, মানে ব্যাপারটা হলো যে এটা কিন্তু ঝামেলা আছে, তাই না। এই জন্য যখন ট্রান্সলেট করা হচ্ছে, তার মানে তারা কালচার অনুযায়ী অনুবাদটাকে চেঞ্জ করছে, তাই না। তার মানে মূল ভাবটা কি বুঝাতে চাচ্ছে, এই ভাবের অনুবাদ। মনে রাখবেন, আমরা যখন অনুবাদ করি ভাবের অনুবাদ, কিন্তু অনেকে আমাদের দেশে আছে যারা ট্রান্সলেট করতে গেলে খালি মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড চলে যায়, এটা হবে না। এটাকে বলা হয় সবথেকে বাজে ট্রান্সলেশন, মেটাফ্রেজ। এটা আমার ক্ষেত্রে হয় ভাইয়া। এটা হবে তো শামিন ম্যাম, আস্তে আস্তে সময় দেন না, আস্তে আস্তে যখন লেখা শুরু করবেন, প্রপার গাইডে আমরা চলি না, আমরা খালি অনেক অপ্রয়োজনীয় জিনিস করি। আচ্ছা, আপনি বলেন তো, প্রয়োজনীয়কে বাদ দিয়ে কখনো অপ্রয়োজনীয় পড়ার সুযোগ আছে? প্রয়োজনীয় যেগুলো সেগুলোই আমরা জেনে শেষ করতে পারি না, যা আমাদের ডেইলি লাইফে লাগে। তো এগুলো আগে আমরা কিছু জানি না। অপ্রয়োজনীয়, যে আমি একদিন বললাম না, একটা স্টুডেন্ট আমাকে কোথা থেকে যেন কে কার জানি কোথায় ক্লাস করছে, মানে সে আমাকে, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিলাম, সে আমাকে দিল গ্রামার্সি স্যার। তো গ্রামার্সি স্যার সামহাউ, আমি ওয়ার্ডটা 2016 দিকে আমি সামহাউ কোন একটা কারণে আমাকে জানতে হয়েছিল। তো আমি এটা জানলাম, কিন্তু চিন্তা করলাম এই 16 পরে থেকে আমি কোনোদিন কোনো স্টুডেন্ট কাউকে তো শিখাই নাই, কিন্তু কোথাও ইউজও করতে পারি, আজাইর একটা দরকারে জানছিলাম। তো স্বাভাবিকভাবে এটা এতদিন পর ইউজ হওয়াতে আমার একটা ভালো অনুভূতি আছে। স্বাভাবিকভাবে চিন্তা করলাম, যদি এটা অন্য কোনো টিচারকে যদি নর্মালি বলতো যে এটা নিয়ে কোনো কানেকশন নাই, আমারই যদি কানেকশন না থাকতো, আমার তো মনে হইতো কি গালি গালাজ করলো নাকি। নর্মালি একটা গ্রামার্সি মানে হচ্ছে থ্যাংক ইউ। Oh, thank you. থ্যাংক ইউ না বলে গ্রামার্সি স্যার মনে হচ্ছে যে, তখন লাস্টে তো বলতে হবে, ভালো যদি বলে দেয় তো ভালো, আর না হলে তুই গ্রামার্সি তো 14 গোষ্ঠী গ্রামার্সি, এরকম একটা সিচুয়েশন হয়ে যেত না, মানে কারণ মনে মনে গালি গালাজ করলো, হ্যাঁ, যাই হোক, স্বাভাবিকভাবে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো এক করবো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো প্রথম বিষয় হচ্ছে যে আমরা আপনাদেরকে একদম ন্যাচারাল একটা জিনিস, আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সাবজেক্ট খুঁজে পাই না। আমরা কিছু আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই আছেন, তারপর আপনারা এইটার রেকর্ডিংটা আপনারা রিভাইজ করবেন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আমি নর্মালি দেখলাম যে আমাদের সাবজেক্ট অনেক সময় খুঁজে পাই না। ফর এক্সাম্পল, আপনি বললেন যে, আমি বললাম যে প্রতিদিন প্রকাশ, অনেকে জয়েন করতেছে ক্লাস, ছুটি ছিল না,
Can you hear me? Yes, I can hear. We can hear you. Okay, fine. Okay, ladies and gentlemen, just আসসালামু আলাইকুম calling us. Just a second. Okay, I'm back. So, ladies and gentlemen, প্রতিদিন ইমেল চেক করা বাংলা চেক করা কঠিন। আমি বললাম প্রতিদিন ইমেল চেক করা কঠিন। ওকে ফাইন, প্রতিদিন ইমেল চেক করা কঠিন। স্বাভাবিকভাবে এখানে আপনি দেখেন সাবজেক্টটাকে রহিম করেছে না করিম করেছে না কে করেছে জানি না। আবার জিনিসটা এমনও না যে এটা আমি প্যাসিভ পাইছি, যে ইমেল চেক করা হলো, চেক করা হয়েছিল, চেক করা হয়, চেক করা হবে, তাই না? এরকম কোনো কিছু কি পাইছি বিকাশ? আমরা কিন্তু এরকমও কোনো কিছু পাই। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা এটা প্যাসিভও কোনো কিছু পাচ্ছি না বা সাবজেক্টও খুঁজে পাচ্ছি না, আমাদের জন্য বিপদ। এটা আমাদের জন্য বিপদ। কিন্তু এই জাতীয় বাক্য আমাদের ডে টু ডে কনভারসেশনে খুব 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 বেশি ইউজ হয়, কিংবা আমাদের রাইটিং এর ক্ষেত্রে। এবং মনে রাখবেন, রাইটিং এর ক্ষেত্রে আপনার ইনফিনিটিভ টু, প্যাসিভ, মডাল এগুলো হিউজ ইউজ হয়, আমরা নরমালি ইনিশিয়ালি টেন্সটাকে চেনার জন্য যে স্ট্রাকচারে শিখেছি তার থেকে বেশি হচ্ছে আমরা যখন লাইনস আফটার লাইনস, আপনারা যখন প্যাসেজ রাইটিং করেন, এই সব কিছুতে আপনার গুরুত্বপূর্ণ হয়ে যায় এটা। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে চলেন প্রতিদিন ইমেল চেক করা কঠিন। সাবজেক্ট যেহেতু আমরা খুঁজে পাইনি, এই সাবজেক্ট খুঁজে না পাওয়া বাক্যগুলোকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইট দিয়ে করতে পারি। তো ইট এটা কেন? ইটটা আসলে ইটের তো কোনো মিনিং নেই। ইট দিয়ার এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি দিয়ে মানে কোনো কিছু নাই, কিছু একটা দিয়ে শুরু করতে হয়, তাই না? কোনো কিছু নাই, কিছু একটা দিয়ে শুরু করতে হয়। এটা মিনিং কি? এটা কোনো মিনিং নেই, মানে এমনি বসায় দিয়ে রাখছে আর কি। ঠিক যেরকম ওই যে বাচ্চা লাইনে দাঁড় করে রেখে লোকজন যায় না, সিরিয়াল আসলে ডাক দিস, তার মানে ওর আসলে ওইরকম ভ্যালুয়েশন নেই, কিন্তু একটা স্থান দখল করা লাগে, এই জন্য দখল করছে। আচ্ছা, তো তাহলে স্বাভাবিকভাবে আমি কি বলবো যে এটা কঠিন। আমাদের প্রথম কাজ হচ্ছে ইট ইজ কঠিন। তাহলে আমি বলতে পারি ইট ইজ টাফ, বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট, বলতে পারি হ্যাঁ ইট ইজ ভেরি ডিফিকাল্ট বলতে পারি। তাহলে এখন কি বলা যায়? সরি, ইট ইজ চ্যালেঞ্জিং কি বলা যায় এখানে? এটা চ্যালেঞ্জিং না, এটা কঠিন বলা হয়েছে। চ্যালেঞ্জিং মানে আসলে এটা কঠিন কিনা বুঝতে পারছি না, আবার জিনিসটা বেশি মনে হয় টাফও হয়ে যেতে পারে, রাইট? লাস্টে কেউ ইমেল চেকই করলো না, তাই না? যেহেতু চ্যালেঞ্জিং, টিকে থাকা এটা কষ্টকর মনে হচ্ছে, তাই না? তাহলে ইট ইজ টাফ। তাহলে আমরা এখন পেয়েছি কি চেক করা, তার মানে কি হবে? এটা কঠিন। আপনি বললেন যে ইট ইজ টাফ, তখন এই চেক করা, টু চেক, ইট ইজ টাফ টু চেক ইমেল এভরিডে। It is tough to check email every day. প্রতিদিন ইমেল চেক করা অনেক কঠিন। তাহলে আমি যদি বলি প্রতিদিন প্র্যাকটিস করা অনেক কঠিন, কি হবে? It is tough to, আমি নরমালি it is tough to practice every day। তাহলে আমি যদি নরমালি বলি যে ইউএস ভিসা পাওয়া কঠিন, তাহলে কি হবে? It is tough to go to, it is tough to get US visa। US visa পাওয়া অনেক কঠিন। তাহলে আমি নরমালি বললাম যে ইংলিশ শেখা অনেক সহজ,
তাহলে ইট ইজ অনেক সহজ, ইট ইজ ভেরি মানে Easy. It is it very is easy very easy to learn to English. learn English. ইংলিশ শেখা অনেক সহজ, রাইট? তাহলে আমি যদি বলি যে কোনো কিছু, যে কোনো কিছু মানে হচ্ছে এনিথিং, তাই না? তাহলে যে কোনো কিছু কন্টিনিউ করাটা অনেক কঠিন। Yes. তাহলে কি হবে? যে কোনো কিছু, যে কোনো কিছু কন্টিনিউ করা কঠিন। আপনি আবার সাবজেক্ট খুঁজে পেলেন না, কি করবেন বলেন? ইট ইজ ভেরি কঠিন, ইট ইজ ভেরি টাফ, it is very tough to continue something, Do something. continue anything or something যাই বলেন, কোনো কিছু বা কিছু একটা যেটাই বলেন না কোনো দিন শেষে সেন্স তো একই। তার মানে আমরা এই জিনিসটাকে লিখি কারণ এটা আমাদের কাজে লাগতে পারে। it is very tough, আমরা এবার ডিফিকাল্ট, it is very difficult to continue something or anything, যে কোনো কিছু কন্টিনিউ করা অনেক কঠিন। এখন আমরা তো বাক্যটা লিখে ফেললাম এইভাবে, তাই না? এই স্ট্রাকচারে, এখন আপনি যদি বলেন যে এই স্ট্রাকচার ছাড়া আমি আর লিখতে পারবো না, এই বাক্যটা আমি আরো 5 উপায় লিখতে পারবো, ইন টোটাল এইটা সব আরো 4 উপায়, ভুল বলার কোনো সুযোগ নেই, ঠিক আছে? ইংলিশ যে বলি এত সহজে ভুল হয় না, যে পাশ থেকে এসে শুরু করে জোড়া তালি কত পার দিয়ে, আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো, আমরা কারিশমা জানবো। তাহলে আপনি প্রথম আজকে এটা দিয়ে শিখলাম, এটা দিয়ে কি করলাম আমি 1 to 5 পাস করলাম, তার মানে এটা দিয়ে আমি অনেককে শিখাবো, কিন্তু আমার যদি নিজে জারি জুরি দেখানোর দরকার হয়, আমরা কি কখনো এটা প্রকাশ করব না। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝছি এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট, কিন্তু এটাকে কাস্টমাইজ করে রং চং দিয়ে এখন আমি ব্যবহার করা শুরু করব, রাইট? So first thing, আমি যখন বলছি it is tough to check email every day, it is very difficult to continue something, right? So we already went through two particular sentences and we used the examples, right? এবং এখানে আমি লিখে ফেললাম। এখন আমি এই বাক্যটাকে একটু চেঞ্জ করব। আমি এর আগে আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে নেই। আমি যদি বলি যে তোমার হাতের লেখা বোঝা, একদম পুরো মাইরে বলছি, তোমার হাতের লেখা বোঝা খুব কিন্তু কঠিন কিন্তু, হ্যাঁ? তাহলে আমি যদি বলি তোমার হাতের লেখা বোঝা কঠিন, তাহলে আমি কি বলবো? ইট ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড Your handwriting. রাইট? আচ্ছা, তাহলে আমি যদি বলি হুমায়ুন আহমেদের বই পড়া খুব ইন্টারেস্টিং, তাহলে কি হবে? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং To read হুমায়ুন আহমেদের বই, তার মানে কি দ্য বুকস অফ হুমায়ুন আহমেদ, Muhammad. অথবা হুমায়ুন আহমেদ বুকস, ঠিক আছে? যে কোনোটাই বলে ফেলবেন। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে আমরা কি নরমালি পার্থক্যটা বুঝতে পেরেছি যে আমরা এইভাবে বলতে পারি। তাহলে আমি যদি বলি স্যার একটা জিনিস বলেন, ধরো তোমার হাতের লেখা মানে বোঝাটা অনেক কঠিন, এটা এখানে সাবজেক্টটা তোমার আছে না স্যার নাকি? না তোমার হাতের লেখা, শুধু তোমার তো কোনো সাবজেক্ট হতে পারে না, তোমার হাতের লেখা, তাই না? তো তোমার হাতের লেখা, এই তোমারের পরে তো একটা অংশ আছে, তাই না? যেমন আমি যদি বলি তোমার বাড়ি, আমি শুধু তোমার কি কোনো সাবজেক্ট হতে পারে? তোমার গাড়িটা ভালো না, তার মানে আমি শুধু তোমার বললে তো আসলে তোমার কি মানে মানে এটা একেবারে পার্টিকুলারলি কোনো সাবজেক্ট হতে পারে না, এটা সাথে একটা কিছু আছে, বুঝতে পেরেছেন? তখন ওটাকে, যেমন আমি যদি বলি আমাদের সাবধান হওয়া উচিত, এখানে আমরা সাবজেক্ট, বাট আমি যদি বলি আমাদের দেশের যত্ন নেওয়া উচিত, তাহলে এখানে আমাদের নিজেদের যত্ন না, উই আর টকিং অ্যাবাউট আ পার্টিকুলার কান্ট্রি, রাইট? তার মানে আমাদের দেশের কথা আমরা বলছি, ইউ গট ইট? তো স্বাভাবিকভাবে দেখেন আমি যেটা বলছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ সামথিং, আমরা এই জিনিসটাকে একটা স্ট্যান্ডার্ড ধরলাম, and we all know it's very tough to continue something because most of the students they start but they cannot continue. That's one of the biggest problems of the students. তো স্বাভাবিকভাবে আমি এটাকে করলাম, করার পরে আপনি মনে রাখবেন আরেকটা জিনিস আমরা ধরেন এখানে আরেকটা বাক্য আমরা জাস্ট একটু সিম্পলি লিখি, ধরেন
It is interesting. It is interesting to read Hatash. Read adventurous. Adventurous books. অ্যাডভেঞ্চারাস বুকস পড়াটা খুব ইন্টারেস্টিং। আমরা একটা বাক্য লিখে নিলাম, তাই না? তার মানে অ্যাডভেঞ্চারাস বই পড়া অনেক কিছু। তার মানে এখানে মেইন বিষয়টা কি থাকছে, যেখানে যে অ্যাডজেক্টিভটা থাকছে ওই অ্যাডজেক্টিভটা আপনি বসিয়ে ফেলছেন। এটা আসলে এক ধরনের অ্যাডজেক্টিভ, যা আসলে ব্যাপারটা কেমন কঠিন সহজ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যা দোষ গুণ অবস্থাকে প্রকাশ করে, যে এটার বর্তমানে দোষটা কি, গুণটা কি, যে কোনো একটা দোষ গুণ বা অবস্থা। বইটা কেমন, যে কোনো কিছু জিনিসটা কেমন, এটা বুঝালে সেটা অ্যাডজেক্টিভ। যেটা ভালো মন্দ নাকি নষ্ট। ধরেন আমি যদি বলি the mangoes are rotten, the mangoes are rotten, তার মানে কি আমগুলো পচা। তার মানে এই পচা জিনিসটা এটা কি অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা অবস্থা। আমগুলো কেমন, আমগুলো পচা। দ্যাটস কুল, তাই না? আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা হবে, লেসন যেটা আমরা এই বাক্যটা করেছি, এখন আমাদের বিষয় হলো এই ইটার কি কোনো মিনিং আছে? না, এটা কোনো মিনিং নেই। তার মানে আমি এ কে রিপ্লেস করতে পারি। আমি যদি এর কোনো রিপ্লেসমেন্ট পাই, এর কোনো রিপ্লেসমেন্ট পেলে আমি একে সরিয়ে দিতে পারি। তার জন্য আমার কোনো চার্জ লাগবে না, কোনো দাড়ি কমা কিংবা কোনো কম্পেনসেশন, কোনো ক্ষতিপূরণ কিছু লাগবে না। তাহলে স্বাভাবিকভাবে আপনি একটু ভাবার চেষ্টা করেন এখানে আপনি কি আসলে মূলত চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাডভেঞ্চারাস বুকস, এই যে ইমেল যে এখানে সুন্দর অবস্থায় নাই, নরমালি আপনি দেখেন আপনি সামথিং ও সামনে নিতে পারতেন। তো আমরা এই অ্যাডভেঞ্চারাস বুকস যেটা, এটাকে আমরা এই এটার জায়গায় রিপ্লেস করে ফেলবো। তো এটার জায়গায় রিপ্লেস করে ফেললে আমরা এখানে এই অ্যাডভেঞ্চারাস বুকসটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে আমি কি বলবো? অ্যাডভেঞ্চারাস স্যার অ্যাডভেঞ্চারস এর আগে কি দা হবে না? না, এখানে লাগবে না, ঠিক আছে? এখানে এইভাবে প্রয়োজন নাই। আপনারা যখন আর্টিকেল পড়াবো তখন আপনারা দেখবেন দায়ের ব্যাপারটা একটু আপেক্ষিক। আপনি যদি নির্দিষ্ট করে বুঝান, আপনি নির্দিষ্ট করে বুঝালে দেওয়া হবে, নির্দিষ্ট না বুঝালে আসলে দেওয়া হওয়ার সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে যেটা আমি বলি, মানে অ্যাডভেঞ্চারাস বুক, দ্য অ্যাডভেঞ্চারাস বুকস আসলে এইভাবে মেনশন করা হবে। তো অ্যাডভেঞ্চারাস বুকস এখন এটা ইজ হবে না আর হবে? আর হবে। আর হবে। আচ্ছা, অ্যাডভেঞ্চারাস বুকস, এই যে আমরা খুব শুধু ইটের রিপ্লেসমেন্ট কিন্তু ঘটিয়েছি। কিসের রিপ্লেসমেন্ট ঘটিয়েছি? ইটের। On it. অ্যাডভেঞ্চারাস বুকস আর ইন্টারেস্টিং টু রিড হয়ে যাবে। তার মানে এটা যদি পসিবল হয় তাহলে আপনি যদি বলেন সামথিং ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ, এটাও ঠিক হবে, ঠিক কিনা? বানাতে পারি কিনা? আচ্ছা, ইট ইজ টাফ টু চেক ইমেল এভরিডে, তাহলে আপনি নরমালি বলবেন যে মানে এটা আসলে সুন্দর অবস্থায় নাই। আপনি নরমালি ইমেল ইজ টু টাফ, ইমেল ইজ টাফ টু চেক, আপনি এভাবে বলতে পারেন। জিনিসটা শুনতে আমাদের কাছে কেমন যেন লাগে। এটা আপনি যদি বলেন ইমেল ইজ টাফ টু চেক এভরিডে, ভুল বলার কোনো সুযোগ নেই। ইমেল ইজ টাফ টু চেক এভরিডে, কিন্তু আসলে জিনিসটা খুব সুন্দর হয় না, ঠিক আছে? জিনিসটা সুন্দর হয় না, কিন্তু ভুল বলার কোনো সুযোগ নেই। ইমেল ইজ টাফ টু চেক এভরিডে, তো আপনি না বলে আপনি ইট ইজ দিয়ে বলতে পারেন, সমস্যা নেই। তার মানে আমরা নরমালি বুঝতে পারলাম যে পিছন থেকে কতটুকু নিয়ে আসবো, ভার্বের পরে যা থাকে, ওই টু যুক্ত অংশটার পরে যা থাকে, এটার পর আমি এখানে নিচে লিখে দিলাম এটার পর। তার মানে যে এটার পর বলতে আমি এখানে আলাদা দিয়ে মেনশন করি, তাহলে আপনাদের ছবি দেখলে বুঝতে পারবেন। এই ভাবের পরে যা থাকবে, মানে ভার্বের পর, হ্যাঁ ঠিক আছে, ভার্বের পর যা থাকবে, হ্যাঁ
স্বাভাবিকভাবে আমি যেটা বললাম অ্যাডভেঞ্চারাস বুকস আর ইন্টারেস্টিং টু রিড, তারপর ইট ইজ ইন্টারেস্টিং টু রিড অ্যাডভেঞ্চারাস বুকস, তারপরে একইভাবে আমরা করলাম, তাই না? মানে এটা তো ভুল বলার সুযোগ নাই। তাহলে আমি যদি নর্মালি বলি ইংরেজি বাক্যের অর্থ জানা খুব জরুরি, জরুরি ইংলিশ নেসেসারি, তাহলে খুব জরুরি হচ্ছে ইট ইজ ভেরি নেসেসারি, ইট ইজ ভেরি নেসেসারি টু know নো the ইংরেজি meaning বাক্যের of অর্থ, the meaning of ইংলিশ সেন্টেন্সেস মিনিং অথবা দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, তাই না? তাহলে আপনি দুটোই করতে পারলেন। তাহলে আমাকে একটু সমান মতো একটা জিনিস করে দেবেন, আমি একটু বাক্যটা লিখছি, দেখার পর এটা মিশিয়ে দেবো। ইট ইজ necessary, it is very necessary, it is very necessary to, ভাইয়া এই ক্ষেত্রে কি ভাইটাল বলতে পারি আমরা? হ্যাঁ ভাইটাল বলেন, সমস্যা নেই। It is very necessary to know the meaning meaning of English of English sentences. English sentence। আচ্ছা, শরীফুল আছে নাকি ক্লাসে? ছেলেটাকে দেখছিলাম তো। ও আচ্ছা, তো ব্যাপার হচ্ছে ইট ইজ ভেরি নেসেসারি। তো সোমনাথ আমাকে একটু সহযোগিতা করবেন, শুধু সোমনাথ, অন্য কেউ বলবেন না। সোমনাথ আমাকে একটু বলেন তো এই বাক্যটাকে আমি আর কিভাবে লিখতে পারি, একটু আগে যে আমরা শিখলাম। the meaning of English আপনি sentence কেন দা মিনিং থেকে নিলেন? স্যার এখানে ওই ভার্বের পরে থেকে আমি নিতে পারবো, মানে এই টু মানে ইনফিনিটিভ টু যেটা ইউজ হয়েছে মূলত, এখানে কিন্তু মূল ভার্ব কিন্তু ইজ, তাই না? এখানে মূল ভার্ব কিন্তু ইজ, কারণ টু এর পরে যা থাকে তা কি কোনোদিন মূল ভার্ব হতে পারে? টু এর পরে যা থাকে তা কিন্তু কোনোদিন মূল ভার্ব হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো ইনফিনিটিভ এটার পরে থেকে যা আছে আমি মূলত তা থেকে নেওয়া শুরু করব, ঠিক আছে? তো তাহলে এখন সোমনাথ বলেন তো কি হবে ব্যাপারটা? the meaning of English sentence the meaning of of English sentence English sentence। আচ্ছা, এখানে মূল সাবজেক্ট কোনটা বলেন তো? ইংলিশ সেন্টেন্সটা মূল সাবজেক্ট না? না, মিনিং দা মিনিং। মিনিং কেন মনে রাখবেন? প্রিপজিশনের আগেরটা হচ্ছে মূল সাবজেক্ট, প্রিপজিশনের আগেরটা হচ্ছে মূল সাবজেক্ট। মূল সাবজেক্ট কোনটা? প্রিপজিশনের আগেরটা, সব সময় প্রিপজিশনের আগেরটা। এটা আপনাদের যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো তখন এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এটা ইন হতে পারে, অ্যাট হতে পারে, অফ হতে পারে, যা খুশি হোক না কেন, প্রিপজিশনের আগেরটা। এন্ড আপনি বললেন যদি ব্যাপারটা অনেকগুলো প্রিপজিশন থাকে তাহলে কোনটা? প্রথম যে এসেছে, ঠিক আছে? যদি কখনো মানে আপনারা সুলতান সুলেমান দেখেছেন, অনেকে জানেন, 4 শাহজাদা যদি থাকে তাহলে প্রথম কার রাজা হওয়ার সম্ভাবনা থাকে? প্রথম শাহজাদা। তাহলে যদি ছোটরা আসতে চায় তাহলে যেটা করতে হবে, বড়দেরকে সামহাউ কট করে ফেলতে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে না যাই। সো মুস্তফা যাই হোক, চলেন তো, তাহলে চলেন। হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনার কোশ্চেন আমরা নিব, তবে এটা কি এই না সেন্টেন্স রিলেটেড কোনো কিছু আছে? নাই, তাহলে আপনি রেস্ট নেন আপাতত, ঠিক আছে? পানি বোতল থাকলে একটু পানি খান, দেখবেন গোবিন্দ সাহেব অনেক সুন্দর পানি খায়, আপনারাও পানি খাবেন, ঠিক আছে? আচ্ছা, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, এখন বলেন তো সোমনাথ কি হবে? is very necessary to know, is very necessary, is very necessary to know, it's very necessary to know, জানা খুব দরকার। আমরা কি বুঝতে পারলাম তাহলে বাক্যের পার্থক্য দুটো? আমরা যেভাবেই লিখি না কেন, আচ্ছা আপনি বলেন তো বুঝতে সহজ কোনটা? প্রথমটা। কিন্তু ভাব বাড়ে কোনটা? পরেরটায়। মানে বোঝার সময় এটা দিয়ে বুঝেন, কিন্তু প্রকাশ যখন করবেন তখন আর একটা বলবেন। কারণ আমরা জানি বাঙালি বুঝলে হাততালি দেয়, না বুঝলে আরো বেশি হাততালি দেয়।
সো আমরা কিছু জিনিস রাখবো যাতে না বুঝে। হ্যাঁ, সব বুঝে গেলে দাম দিবেন না রে ভাই, বুঝছেন না? আচ্ছা, তাহলে তো চলে আসি আমরা তো তাহলে মোটামুটি দ্য মিনিং অফ ইংলিশ। স্যার স্ট্যান্ডার্ড কোনটা? কোনটা? দেখেন, স্ট্যান্ডার্ড যদি কথা বলেন, আমরা তো আন্ডারস্ট্যান্ডিং এ আপনি যেটাই বলেন না কেন, নো ম্যাটার, বোথ আর কারেক্ট। ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ডে কোনো কিছু নাই। বাট ব্যাপার হচ্ছে যে আমরা আরো এখনো মেইন জিনিস দেখাই নাই যে আমরা আরো অনেক ইউজ জানতে পারি। তা আপনি যদি কখনো এক্সাম রিলেটেড কোনো কিছুতে যদি আপনার পারদর্শিতা দেখাতে যান, তাহলে অবশ্যই আমি বলবো যে একেবারে যেগুলো ন্যাচারাল, যেগুলো ইউজুয়াল, এগুলো ইউজ না করতে বলবো। কেন? কারণ আপনার রাইটিং এর উপর যদি কোনো মার্কস থাকে, ফর এক্সাম্পল আপনি অ্যাট্রাক্ট করতে চান আপনার অডিয়েন্সকে, আপনি নর্মালি একটা ইমেল লিখবেন। একটা ইমেলকে আপনার বসকে আপনি জানাতে চাইবেন, সামহাও আপনার ব্যাপারটা এরকম যে আপনি একটা ক্লায়েন্টকে জানাচ্ছেন। একটা ক্লায়েন্টকে জানাতে গেলে কিন্তু ইউএস মার্কেট বলেন বা ইউএস মার্কেটে বাদ শ্রীলঙ্কার মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট, তারা সবসময় চেষ্টা করে আমার ক্লায়েন্ট যাতে বুঝতে পারে। আমি এমন কিছু বলবো না যাতে আমার ক্লায়েন্টের জন্য ব্যাপারটা কঠিন হয়ে যায়। আমার ইংলিশ চর্চার থেকে আমার ব্যবসাটা দরকার। কিন্তু আপনি যখন বসকে একটা ইমেল করলেন, সিনিয়রকে, তখন বস ঠিকই ইংলিশটা যেটা ইউজ করেন না কেন বুঝবে, কিন্তু আপনার সম্বন্ধে জানবে আপনি ইংলিশের ডেপথ কতটা, আপনার কতখানি ইংলিশের ডেপথ আছে। সেক্ষেত্রে আপনি একটু কঠিন করেন না, কারণ বস যদি একটু জিনিস চিন্তা করে যে এমন কিছু ইউজ করলো যেটা আবার আমি বুঝলাম না বা একটু কঠিন, মানে জিনিসটা আবার যাতে অস্পষ্ট না হয়, স্পষ্ট কিন্তু যেগুলো ন্যাচারালি যেটা না করে ও একটু টেকনিক্যালি করেছে, তখন এটা তার কাছে পজিটিভ ফিল। কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে যে খুব কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত না, কারণ দিন শেষে বিজনেস ছুটে যায়। ঠিক আছে, কারণ প্রথমে একটু ভালো লাগবে যে বাবা ও অনেক জানে, যখন দেখি সবসময় আমি বুঝি না, তখন তার সাথে সে আর বিজনেস কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, তাহলে দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স ইজ ভেরি নেসেসারি টু নো, বোথ আর কারেক্ট। আচ্ছা, আমি যদি তা পারি তাহলে আমি তাহলে একবার চেষ্টা করি না যে এই ইটের পরিবর্তে তো এটা হলো, তাই না? এই ইটের পরিবর্তে তো সম্পূর্ণটা আসছে, তাই না? এইটা তো ইটের পরিবর্তে, তাই না? তো আমি চলেন না আমরা একটু টু নো থেকে এই পুরো অংশটাকে একবার নিয়ে দেখি কি হয়। তা হবে টু নো থেকে যা আছে না, টু নো শুধু টু নো। ঠিক আছে, আপনি যদি এইভাবে বলেন টু, তাহলে আমাকে বলেন তো যে আমি যদি টু নো থেকে যা এই ইটকে সরিয়ে দিয়ে শুধু টু নো থেকে বসাবো, তাহলে আমাকে বিকাশ বলেন তো ব্যাপারটা কি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে টু নো দা মিনিং অফ ইংলিশ নেসেসারি। শান্ত হন, আপনি শান্ত হন। ঠিক আছে, টু নো দা মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, to know the meaning of English sentence is very necessary. Is very necessary. খুবই কঠিন হলো ব্যাপারটা। জি না স্যার। তাহলে যদি এখন সর্বনিম্ন যদি আইএলস ইউজ করেন, আমি বলবো এটা কেন যেন এটার থেকে একটু ভালো লাগতেছে, ভাবসাব একটু মনে হচ্ছে একটু ডিফারেন্ট, তাই না? মানে আপনাকে দেখাতে হচ্ছে যে আসলে এভাবেও হয়, আপনি স্ট্রাকচারটা জানেন। যদি আপনি এরকম প্রমাণ করতে হয় তাহলে দ্যাট কুড বি বেটার ওয়ান। কোনো কি কমা আছে ভাইয়া? এটা কি এটাই কোশ্চেন করতে যাচ্ছিলাম ভাইয়া, টু নোর পর কি কমাটা হবে না? না, কোনো কমা হবে না, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে আমি তো দুই ভাগে ভাগ করে নাই। তাহলে এখানে সম্পূর্ণ, এখানে সাবজেক্টটা কি সম্পূর্ণ? আপনার হচ্ছে টু নো দ্য কি টু নো দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, পুরোটাই একটা সাবজেক্ট। ভাইয়া আরেকটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, তাহলে কখন আমরা বুঝবো যে এই যে যখন আমরা প্রিপজিশনটাকে সামনে দিয়ে স্টার্ট করব কমা হবে আর কখন হবে না, এটা আমরা কিভাবে বুঝবো? প্রিপজিশন যুক্ত অংশটাকে যখন আপনি সামনে নিবেন, ঠিক আছে, প্রিপজিশন যুক্ত অংশটা সামনে নিলে তখন আপনি এটা কমা হয়। কিন্তু ব্যাপার হচ্ছে প্রিপজিশন যুক্ত অংশটা সামনে নেওয়ার পরে যদি ব্যাপারটা এমন হয় যে এরপরে আর ভার্ব ছাড়া আর কিছু থাকছে না, সরাসরি ভার্ব চলে আসছে, প্রিপজিশন যুক্ত অংশটাকে সামনে নেওয়ার পরে আমরা আগে কমা দিতাম কেন? কারণ ওই সিমিলার জাতীয় আরো প্রিপজিশন যুক্ত কোনো কিছু আমাদের সামনে থাকতো বা সাবজেক্ট চলে আসতো, তাই না? আপনি নর্মালি প্রথম বাক্যটা চিন্তা করে দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিম গোস টু ডিফারেন্ট কান্ট্রিজ,
টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, অথবা বাংলাদেশ বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্ত ভাবে ক্রিকেট অনুশীলন করতো, ধরেন ঢাকা স্টেডিয়ামে, তাই না? তো স্বাভাবিকভাবে দুইজন নতুন কোচের সাথে বা নতুন কোচের সাথে এগুলো, তারপরে স্বাভাবিকভাবে ওখানে দেখেন আমরা টু উইন দ্য ওয়ার্ল্ড কাপের পরে কেন আমরা কমা নিয়ে এসেছি, কারণ এরপরে সাবজেক্ট চলে এসেছে। টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস, এরপরে সাবজেক্ট চলে আসছে। কিন্তু টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ বলার পরে যদি আপনার ভার্ব চলে আসতো তাহলে তো আপনার কমার সুযোগ ছিল না, কারণ কমার পরেই ভার্ব শুরু হতে পারে না, তাই না? তো এখানে সরাসরি আপনি এটার পরেই ভার্ব চলে আসছে, মূল ভার্ব, যেন তেন ভার্ব। তো যার ফলে আপনি এখানে কমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। যেমন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ ওটা একটা অংশ ছিল, উইথ নিউ কোচেস ওটা একটা অংশ ছিল, তাই না? তারপর আমরা যদি আরো বলি ঢাকা স্টেডিয়ামে, অ্যাট ঢাকা স্টেডিয়াম না হয়ে ওটা কি ছিল, ইন ঢাকা স্টেডিয়াম, ওইটা একটা অংশ ছিল। এভরি মর্নিং ওইটা একটা অংশ ছিল। এই অনেকগুলো অংশ ছিল যেগুলো টু উইন দ্য ওয়ার্ল্ড কাপের পরে আমার লেখার সুযোগ ছিল। এই ক্ষেত্রে কি এমন কোনো কিছু আছে? সরাসরি সাবজেক্টের পর ভার্ব চলে আসছে। টু নোর পরে যে যতটুকু আছে, দ্য মিনিং অফ দ্য ইংলিশ সেন্টেন্স, এইটা কি পুরোটা একটা না আপনার সাবজেক্ট না? পুরোটা টু নো সহ আমি যা সবুজ দাগ দিয়েছি সম্পূর্ণটা সাবজেক্ট, সম্পূর্ণটাই একটা সাবজেক্ট। মানে আমি জিনিসটা হচ্ছে যে এটাকে সাবজেক্ট আসলে আমি তৈরি করে নিয়েছি, কাস্টমাইজড, তাই না? এটা হচ্ছে কাস্টমাইজড, ঠিক আছে? এটা জন্ম থেকে তো আসলে এমন ছিল না, জন্ম থেকে কোনো কিছু সাবজেক্ট খুঁজে পাই নাই জন্য আমি ইটকে নিয়ে এসেছিলাম, পরে দেখি সাবজেক্টের ছড়াছড়ি। আচ্ছা, যখন আমরা সাবজেক্ট খুঁজে পাবো না তখন আমরা যখন মানে এই যে আপনার হচ্ছে প্রিপজিশন দিয়ে তৈরি করবো তখন আমরা কমা দিব না এটার পরে, না ব্যাপারটা আপনি শুধু একটু কঠিন করে দেখছেন শারমিন ম্যাম। লম্বা দম নিন, শান্ত হন, আল্লাহকে ডাকুন, আমি আপনাকে বুঝাই। শোনেন, স্বাভাবিকভাবে আপনি নরমালি দেখেন এটা এমন কঠিন কোনো কিছু না। এখানে টু নোর পরে আমি অবশ্যই যেটা হতো আমি অবশ্যই কমা দিতাম, কিন্তু ঘটনা হচ্ছে এই টু নো যুক্ত যে অংশটা আসলো, টু নোর পরে পরেই তো আমি কমা দিতে পারি না। টু নো আমি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এখন টু উইন এর পরেই কমা দিয়ে তো আমি দ্য ওয়ার্ল্ড কাপ লিখতে পারতাম না। আমি কি লিখতাম? টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ লিখে তো আমি থেমেছি, তাই না? টু উইন দ্য ওয়ার্ল্ড কাপের পরে আমার কি এসেছে? সাবজেক্ট চলে এসেছে না? কমার পরে কি আসছে? সাবজেক্ট। আপনি এখানে কি সাবজেক্ট পাচ্ছেন? যখনই মূল ভার্ব চলে আসবে আর তো কমার সুযোগ নাই। আমি এটাই বলতে যাচ্ছি যে মূল ভার্ব যদি চলে আসে তাহলে কমাতে হবে। মূল ভার্ব ছাড়া আরো 3-4টা আছে, তখন তাদেরকে স্থান দিতে হবে, তাই না? সুমন ক্লিয়ার কি? বুঝতে পারছি? আচ্ছা, সুমন মনে হয় আটকে গেছে। আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা হবে, টু নো দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স ইজ ভেরি নেসেসারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? শরীফুল একটা স্ক্রিনশট নিয়ে নেন তো। স্যার জি বলেন না। দেখা যাচ্ছে না, পুরোটা কি দেখা যাচ্ছে না? নিচের অংশটা দেখা এই যে নিচে ওয়াই এর অংশটা কেটে গেছে একটু, তাই না? হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, ওসমান গনির একটা প্রশ্ন আমরা নিব। ওসমান গনি আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, আপনি বলছেন যখন সাবজেক্ট পাবো না তখন ইটটা ইউজ করতে হবে, মানে খুঁজে যখন পাবো না আমরা তো এখানে প্রত্যেকটাতে সাবজেক্ট পাচ্ছি, আপনি বিভিন্ন রকম ভাবে করছেন, ওগুলো তো সাবজেক্ট। মানে সরাসরি তো পাচ্ছি না, সাবজেক্ট খুঁজে পাওয়া প্রথম প্রাথমিকভাবে আমরা যে সাবজেক্ট করলাম, আপনি নরমালি দেখেন এই স্ট্রাকচারটা শুরু হয়েছে। আমরা নরমালি সাবজেক্ট বলতে কি বুঝাচ্ছি দেখেন, সাবজেক্ট খুঁজে পাওয়া বলতে কি, যখন আমাদের সাধারণত যখন আমরা ইংরেজি শিখি তখন আমরা প্রোনাউনের ক্লাস যখন করবেন তখন দেখবেন প্রোনাউন কি জিনিস, কত মজার। এবং অ্যাডভান্স রাইটিং করতে যে আপনারা দেখবেন প্রোনাউনের কি ইউজ আছে। আমরা ছোটবেলা থেকে শিখেছি হি, শি, দে, এগুলোই প্রোনাউন। এগুলো প্রোনাউন আমার মনে হয় না হাই স্কুলের পরে থেকে আর ইউজ করলে ভালো মার্কস পাওয়া যাবে। প্রোনাউনে অনেক দারুণ স্ট্যান্ডার্ড আছে, মানে 10 শব্দে 12 শব্দের প্রোনাউন হতে পারে। আপনাদেরকে আমরা ক্লাসে এটা দেখাবো। তো স্বাভাবিকভাবেই হচ্ছে সাবজেক্ট আমরা নরমালি হি, শি, রহিম, করিম, যদু, মধু, কদু, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা সাধারণত অনেক সময় সাবজেক্ট শিখে এসেছি, খুব সিম্পল নরমালি এক ওয়ার্ডের সাবজেক্ট। তো এই জন্য আমরা প্রাথমিকভাবে মনে করি কিভাবে সাবজেক্ট নাই, আচ্ছা সাবজেক্ট কি থাকবে না? সাবজেক্ট তো অবশ্যই থাকবে। তো তখন আমরা কি করি, তখন ইট দিয়ে বাক্যটাকে করি। যখনই ইট দিয়ে পেলাম, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, হচ্ছে ইট দিয়ে বাক্যটা করা। তা আমরা যাতে একটা কিছু বুঝতে পারলাম, ফাইন, দ্যাটস কুল। কিন্তু এখন সার্বিকভাবে আমাদের এইটা থেকে যে আমরা কতটা কাস্টমাইজ করে আমরা অ্যাডভান্স আস্তে আস্তে করতে পারি,
আপনি যদি বলেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ সামথিং, আপনি যদি বলেন আইএলটিএস আমাকে কত দেবেন, আমার যদি মনটা খুব ভালো থাকে তারপরে আমি 5.5 এর উপর দিব না। যেদিন মনটা খুব ভালো সেদিন 5.5 দিব, আর মন যদি খারাপ থাকে তাহলে 4.5 ও দিতে পারি। যাই হোক আমি 5 এর, আমি যেহেতু সঠিক বাক্য আমি 5 তো দিব, কিন্তু 5.5 এর উপর আমার মন উঠবে না, কারণ রাইটিং এ 6 একটা খুব ন্যূনতম লেভেল, সিলেবাস 7। ইদানিং কিন্তু রাইটিং এর মার্কস কমছে, আগে একটা সময় রাইটিং এ ভালো মার্কস ছিল, ইদানিং আইএলটিএস এর স্কোর কাদের মানে আমি অনেক ভালো ভালো টিচারদের দেখছি যে তাদের মানে রাইটিং এ তারা এত ভালো রাইটিং করায় তাদের স্টুডেন্ট অনেক সময় ভালো পাচ্ছে, সামহাউ খারাপ হয়ে যায়। কার যে কি মনে হয়, আমি এমন অনেককে দেখেছি স্পিকিং এ 9 পাওয়া, যে স্পিকিং এ 9 আউট অফ 9 পায় সে রাইটিং এ কিভাবে 7 পায়? তার মানে কিছু একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, স্পিকিং এ 9 পাওয়া, রিডিং এ 8.5 পাওয়া, সে রাইটিং এ কিভাবে 7? সামহাউ চ্যালেঞ্জ করে নাই, বুঝতে পারে নাই, চ্যালেঞ্জ করে নাই, আবার পরে আবার একবার পরীক্ষা দিয়ে আবার দেখে যে পরে আবার 8.5 এসেছে। দ্যাটস অ্যানাদার ম্যাটার। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে মানে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় আর কি। চলেন আমরা একটা স্ক্রিনশট তো নিয়েছি, তাই না? তবে না আমরা যদি বলি মোটা দাগে যে স্যার এইটা একটা স্ট্রাকচার, এইটা একটা স্ট্রাকচার, আর এইটা একটা স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচার আমরা জানতে পেরেছি না? আপনি এখন একটা স্ক্রিনশট নিয়ে তো শরীফুল স্ক্রিনশট এইটা রাখেন, আরেকটা ডিলিট করে দিন। হ্যাঁ বলেন তো ওসমান গনি। হ্যাঁ বলছি স্যার, হ্যাঁ বলেন। এর যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন কখনো কখনো এইটার মানে হয়, আবার এখানে এটার মানে হচ্ছে না। এটা আমি কি এক্স্যাক্টলি যেমন কিছু কিছু ইট মানে তো ইহা, যেমন আমি যদি বলি ইট ইজ আ মার্কার, এখানে ইটার একটা মিনিং আছে। আমি যখন ইংলিশ থেকে বাংলা করব ট্রান্সলেশন, তখন আমি কিভাবে বুঝতে পারবো কি এটা এটার মানে হবে না হবে না? ইংলিশ থেকে যখন বাংলা করবেন, এখানে এইটার মানে ধরলে হবে না, এখানে যখন ইট ইজ এর পরে কিছু একটা দিয়ে শেষ হয়ে যাবে তখন তো বুঝলেন কিছু একটা। যেমন আমি যদি বলি এটা কঠিন, এটা কঠিন যখন আমি বলবো এই পর্যন্ত ইট ইজ টাফ, ঠিক আছে, এটা ইটের মিনিং থাকবে। যখন আপনি বলবেন ইমেল চেক করা কঠিন, আরো নতুন এক্সটেনশন চলে আসলো, ইনফিনিটিভ টু এর ব্যবহার আসলো, ইনফিনিটিভ টু এর ব্যবহার আসলো, তখন বুঝলেন যে এটা ইট আসলে বিপদে পড়ে ইউজ করছি, ইট আসলে মূল জিনিসটা। হ্যাঁ এই আর কি। হ্যাঁ যাই হোক, স্বাভাবিকভাবে নরমালি যদি আমি বলি ইট ইজ টাফ, ইটস টাফ, আপনাকে কেউ বললো ইজ ইট পসিবল, নো ইটস টাফ, তখন ইটের এখানে মিনিং আছে, ইহা হয় টাফ, তার মানে কি এটা টাফ, এটা কঠিন। হ্যাঁ আচ্ছা, স্বাভাবিকভাবে চলুন আমরা তো তিনটা স্ট্রাকচার জানতে পারলাম, তাই না? এইটা কিন্তু প্রচুর প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে যে বাক্যগুলো দেবো এক একটা করে বাক্যের আপনারা 5টা করে ট্রাই করবেন। 5টা করে কেন ট্রাই করবেন? ট্রাই করার পরে আমি বারংবারই বলছি বোঝার জন্য 1 নাম্বার স্ট্রাকচারটা সবথেকে সুন্দর, কিন্তু আপনারা আমি চাই যে এত সিম্পল জিনিস শেখার জন্য শুধুমাত্র আমার কোর্সে তো জয়েন করেন নাই। স্বাভাবিকভাবে আপনি আস্তে আস্তে নিজের মানটাকে চেঞ্জ করবেন, আপডেটেড করবেন। আপনি যখন টু নো দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স ইজ ভেরি নেসেসারি, আপনি দেখবেন এইটাকে ইউজ করবে, 2 নাম্বারটা ইউজ করবে, 1 নাম্বারটা ইউজ করবে, 3 নাম্বারটা ইউজ আপনি খুব কম দেখবেন। তারপরে আপনার জায়গা থাকলে আপনি ওটা ইউজ করবেন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা কোশ্চেন ছিল। জি বিরাবর সাহেব বলেন। স্যার ওই যে 3 নাম্বার যেটা দিলেন এটা আপনার পিছনে স্যার, টু নো দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, তারপর হচ্ছে মূল ভার, ওটার আপনি পুরো সাবজেক্ট ধরলেন, তার উপরেরটাতে কেন স্যার আপনার শুধু ওইটা কেন হলো না, দি মিনিং অফ ইংলিশ সেন্টেন্স পর্যন্ত মূল সাবজেক্ট হলো না স্যার? না দেখেন এখানেও এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, পুরোটা সাবজেক্ট আর মূল সাবজেক্ট। আমরা অনেক সময় কি করি, যেমন ওয়ান অফ দ্য বয়েজ, এখানে ওয়ান অফ দ্য বয়েজ পুরোটা সাবজেক্ট, কিন্তু মূল অংশটা যে আমার ভার্বের সাথে এস এস হবে কিনা, ইজ হবে না আর হবে, এইটা ডিটারমাইন করে হচ্ছে প্রিপজিশনের আগে যেটা থাকে সেটা। তার মানে ওয়ান অফ দ্য বয়েজ আর না হয়ে কি হবে, ইজ হবে। কেন? কারণ ওয়ান অফ দ্য বয়েজ হচ্ছে প্রিপজিশনের আগে কি আছে, ওয়ান মানে কয়টা, একটা, তাই না? তার মানে ওইটার উপর আমরা অনেকে ওয়ান অফ দ্য বয়েজ আর বলে ফেলি, কারণ বয়েজ এর পর আর হবে, কিন্তু আসলে এটা মূল সাবজেক্ট কোনটা, মানে পুরোটা সাবজেক্ট আর মূল সাবজেক্ট। তার মানে এখানে যদি আমি বলি দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, তার মানে এইটাতে যেমন দ্য মিনিংটা হচ্ছে মূল সাবজেক্ট, আর এইটা তো পুরোটা সাবজেক্ট, এটা তো পুরোটা সাবজেক্ট, কিন্তু মূল যেটা ডিটারমাইন করে ওইটা কি, প্রিপজিশনের আগেটা।
টু নো দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, এখানে ডিটারমাইনটা কি করে? টু নো দ্য মিনিং, প্রিপোজিশন না আগে যা আছে, হ্যাঁ এইটা। ঠিক আছে কি মিস্টার বিরাবর, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস জানাই, ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখেছি, আমরা এই স্ট্রাকচারটাকে ধরে রাখি। এই যে কঠিন এটা তো আছে আমাদের, আমরা মাঝখানে ধরে নিলাম যে এইটাকে আমরা সরিয়ে দিলাম। আচ্ছা, অ্যাডভেঞ্চারাস বুকস আর ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, আচ্ছা এইটাও তো ঠিক আছে তাই না? এটা আমাদের স্ট্রাকচার নাম্বার কিন্তু 2 ছিল তাই না? আর একটা एग्जांपल দিয়েছিলাম তাই না? আচ্ছা, ছোটবেলা থেকে আমাদেরকে বলা হতো স্টপ রাইটিং অথবা স্টার্ট রাইটিং। আপনার কাছে মনে হয় না একবার স্টপের পর রাইটিং কেন হলো? আমরা বলি যেটা, আরে ভাই স্টপের পরেই ভার্ব বলে আইএনজি হয়, স্টপ কামিং, স্টপ ডুইং দিস, কেন হয়? রিজন তো আছে, কিছু কিছু জিনিসের হ্যাঁ রিজন থাকে না, এটা জন্ম থেকে হাজার হাজার বছর ধরে এভাবে চলে আসছে, তো এখন এটার পরিবর্তনও সম্ভব না। এরকম অনেক ল্যাঙ্গুয়েজ ঢুকে গেছে আমাদের। দেখেন এটা আসলে মূলত লেখা বন্ধ করো, তাই না? লেখা বন্ধ করো, লেখা কি আছে? ওই যে গতকাল বিরা বসা যেটা প্রবলেম হচ্ছিল, ও এগুলো কি কি এগুলো, তাই না? তো ব্যাপার হচ্ছে যে লেখা বন্ধ করো, তার মানে আমরা প্রথম আগে যেটা করি বন্ধ করো। বন্ধ করো যে কোনো কিছু কাউকে বললে, যেমন আমি যদি বলি দরজাটা লাগাও, ক্লোজ দ্য ডোর, কাউকে কোনো কিছু বললে আমরা সরাসরি ভার্বটা দিয়ে শুরু করবো। তাহলে বন্ধ করো কি হবে? স্টপ। আপনারা জানেন বাংলা এদিক থেকে যায়, ইংলিশ হলে এদিক থেকে আসে, উল্টা পাশ থেকে। হ্যাঁ, তো বন্ধ করো স্টপ। তারপর লেখা, লেখা মানে কি? না না, লেখা বলা, তাহলে আমি যদি বলি লেখা শুরু করো, তখন কি হবে? লেখা শুরু করো, স্টার্ট টু রাইট, লেখা শুরু করো, তাই না? তো এইটা ঠিক আছে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল স্টাইল। মনে রাখবেন 2 প্লাস সাধারণত 90% টাইমে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে সরে দিয়ে অবলিক, এটার পরিবর্তে আপনি ভার্বের সাথে আইএনজি করতে পারেন। স্টপ রাইটিং, ভার্বের সাথে আইএনজি, 2 প্লাস ভার্বের বেস ফর্ম উঠে দিয়ে কি করলেন? ভার্বের সাথে আইএনজি। তার মানে স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং। তার মানে আমি যদি বলি, দেখেন হি started to disturb ওয়ার্ডটা এখন চলে গেছে, আমি বলি না bother, he started to bother me, সে আমাকে বিরক্ত করা শুরু করলো। এই বাক্যটা আমরা একটু মডার্ন করে ফেলি, আমরা টুটা উঠে দিব। টুটার মধ্যে লাগবে, কিন্তু আসলে টু অনেক সময় লুকায় থাকে, তাই না? ভিতরে টু আছে এবং এগুলো খুব স্ট্যান্ডার্ড। বাক্যের মাঝে এখানে কি বলে ফেলছেন বলেন তো? He started bothering me. তাহলে আমি যদি বলি সে ছবি তোলা শুরু করলো, কি হবে? He started to take picture, বলতে পারি না, বলে আমরা কি বলবো? He started taking pictures, ঠিক আছে? জিরাত হয়ে গেল, না জিরানের হিসাব পরে, আমরা এই যে দূরে যাব না, আগেই ওটা যাব না, আমরা জাস্ট আগে বোঝার চেষ্টা করি। ম্যাথমেটিক্স, ইংলিশ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, তাই না? একদম ম্যাথমেটিক্যাল। আমরা এর আগের দিন দেখিয়েছিলাম না আপনাদেরকে, এটা ম্যাথমেটিক্স, রাইট? আপনারা সামনে আরো দেখবেন। আমি আপনাদেরকে বায়োলজির পার্সপেক্টিভ থেকে আমি আপনাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো। যদি আপনারা আমার সাথে ক্লাস না করে থাকেন, এভাবে কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে আসেন, এতটুকু তো নিশ্চয়ই আপনাদেরকে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে শেখানো হবে। আপনার নাম শুনে চিন্তা করছেন বাবারে বাবা বায়োলজি, না, খুবই সিম্পল। আপনাদেরকে যখন আমরা দেখাবো তখন দেখবেন আসলে ইংলিশ কত ম্যাথমেটিক্যাল একটা সাবজেক্ট। বাইরের দেশে তো ইংলিশ হচ্ছে সায়েন্স
আর্টস এর স্টুডেন্টদের জন্য সাবজেক্ট। আমাদের দেশে কেন যেন আর্টস এর, আমি বুঝি না। এখানে ইকোনমিক্স ও আর্টস এর মানে হিউম্যানিটিজ এর সাবজেক্ট, আমি জানি না কিভাবে। এইচএসসি পর্যন্ত ইকোনমিক্স পড়ে আসে না, কিন্তু ইকোনমিক্স হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নাম্বার 1 সাবজেক্ট। এমন সেখানে ম্যাথ যখন স্টুডেন্টরা এইচএসসি পর্যন্ত পড়ে যাচ্ছে না, ওখানে যে ম্যাথ ছাড়া চলতে পারছে না, পাগল অবস্থা। ঠিক আছে, অদ্ভুত আমাদের কোন সাবজেক্টে কোথায় দিচ্ছে, হ্যাঁ মুশকিল। চলে আসি তাহলে, ইট ইজ ডিফিকাল্ট। আপনি দেখেন নরমালি ভূগোল, এই ভূগোলটা হচ্ছে যখন কেউ এইচএসসি পরে যখন কেউ পড়ে সাবজেক্টটা জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, তখন তারা পড়াশোনাটা করে হচ্ছে সায়েন্স থেকে সাবজেক্টটা পায়, সায়েন্স থেকে। কিছু স্টুডেন্ট অনেক সময় ডি ইউনিটের মাধ্যমে এই সাবজেক্টে 2-4টা ঢোকে, এটা আলাদা বিষয়, কিন্তু মূলত এটা সায়েন্স থেকে। কিন্তু যখন পড়াশোনা করে বের হয় কলেজে যে হিউম্যানিটিজ এর গ্রুপে যে জয়েন করা, অদ্ভুত বিষয়। ঠিক আছে, নেন স্বাভাবিকভাবে ডিজাইন না কেন, তো হি স্টার্টেড টু বল মি। তাহলে আমি এখন আমরা খেলা শুরু করি। আমি যদি বলি, দেখেন দুটো বিষয় আছে। আমি তো এইটা তো একটা জিনিস লিখলাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ সামথিং, তাই না? Continue something. It is very difficult to continue something. তাহলে আমি নরমালি দেখেন এখানে এই জায়গাটাতে কি করতে পারতাম, এই বাক্যটা, এই বাক্যটাকে একটু চেঞ্জ করেন কিভাবে। ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট টু কন্টিনিউ না হয় আমি কি এখানে কন্টিনিউইং সামথিং করতে পারতাম না? কন্টিনিউইং সামথিং বললে ভুল হতো, বললে ভুল হতো না। আপনার এক্সামিনার বুঝতে পারতো এইটাকে যে শিফট করে ভার্বের সাথে আইএনজি করে দেয়, আপনি তো জানেন, আপনার সম্বন্ধে একটা পজিটিভ তার ধারণা হতো। ও আচ্ছা আচ্ছা, ও তো এটা বুঝে, তাই না? আপনারা যখন প্রমাণের বিষয় হয় যে আপনি রাইটিং কত জানেন, তখন তো কারিশমা দেখাইতে হয়, তাই না? ঠিক কিনা? আচ্ছা, তো যাই হোক, তাহলে সার্বিকভাবে আমার যদি এটা ঠিক হয়ে থাকে, তাহলে টু নো দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, এখানে কি আমরা কোনো চেঞ্জ করতে পারি? কি করতে পারি বলেন তো? নোয়িং করতে পারি, নোয়িং। আমরা নোয়িং করতে পারি, কারণ একটু আগে আমরা শিখলাম knowing the meaning of English sentence is very necessary. এটা তো সায়েন্টিফিক, ম্যাথমেটিক্যাল। কিন্তু আমি যদি প্রথমে আপনাকে বলতাম knowing English is very necessary, এটা হচ্ছে জিরান, তখন আমার আপনাকে বলতে হতো কোনটা জিরান কোনটা পার্টিসিপল, কিভাবে কি হলো। এত স্ট্রাকচার কেন? ম্যাথমেটিক্যাল না কেন? জিরানটা আসবে কেন, তাই না? এই কারণে আসবে। তাহলে আমি এখানে তাহলে অবশ্যই বলতে পারি এই জায়গাটা থেকে, এই যে 3 নম্বর এখানে জায়গা দিয়ে লিখলাম, এখানে knowing the meaning of English sentence, knowing the meaning হতে পারে কিনা, তাই না? তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল না? তাহলে আমি যদি বলি টু রিড, আমি যদি বলি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু রিড দ্য বুকস অফ হুমায়ুন আহমেদ, তাহলে আমি তো বলতে পারি টু রিড দ্য বুকস অফ হুমায়ুন আহমেদ ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে না বলে আমি টু রিড, না বলে আমি তো রিডিং বুকস, রিডিং দ্য বুকস অফ হুমায়ুন আহমেদ ইজ ভেরি ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম? ইজ ইট অল রাইট? তাহলে আমাদের জন্য কি খুব কঠিন হলো জিনিসটা? ম্যাথমেটিক্যাল। তার মানে ব্যাপারটা হচ্ছে এইটাকে যখন আমরা বলছি, তখন এইটাকে আমরা কি বলছি? স্ট্রাকচার নাম্বার 4। আর এই ভিতরে যেটাকে আমি চেঞ্জ করছি, এটাকে আমরা বললাম স্ট্রাকচার নাম্বার 5। একটা হচ্ছে ভিতরে চেঞ্জ করছি, যখন আমি বলছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্টিনিউ, তখন চেঞ্জটা কোথায় করছি? ভিতরে। আর একবার কখন করলাম? সামনে, সামনে নিয়ে আসার পরও চেঞ্জ করলাম। এই 5 স্ট্রাকচারে আমি লিখতে পারি না? পারি কিনা? তাহলে নরমালি আমি যদি বলি ইট ইজ টাফ, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর রাইটিং, প্রথমে আমি যদি এটা বলি ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর রাইটিং, তোমার লেখা বোঝা কঠিন, তাহলে আপনারা নরমালি নিজেদের খাতায় এই লাইনটা লেখেন, it is very difficult to understand your writing, it is very difficult to understand your writing.
It is very difficult to understand your writing. It is very difficult to understand your writing. লিখে ফেলেছেন? এখন ইমিডিয়েটলি আপনারা এই মুহূর্তে এটার 5টা ভার্সন আমাকে করে দেন। দেখি কে সবার আগে করে ফেলতে পারে। 1 2 3 4 আমি এই যে এখানে সরে আছি। হ্যাঁ, আপনারা স্ট্রাকচার 5টা আপনাদের সামনে, আপনারা চাইলে বোর্ডের হেল্প নিতে পারেন, বাট it is very difficult to understand your writing. এটাকে 5টা আপনারা করে দিবেন। আপনারা বুঝে বুঝে করেন, সমস্যা নাই, বাট ভুল করিয়েন না। তাড়াহুড়ো একটা আমরা দেখি কে সবার আগে করে ফেলে সঠিক সব। Okay. Very good. তীব্র গতিতে সাথিয়ে এগিয়ে চলেছে, দুটো লিখেছে। ভাই ওইখানে লিখতে হবে? না না, আপনি লেখেন যে কোনোখানে। সে খাতা কলম নাই জন্য এইভাবে লিখছে। আপনি লেখেন, সমস্যা নেই, ভয় পেন না। হ্যাঁ হ্যাঁ, এটা বলে তো আমি আপনাদের বিপদ ঘটালাম। মানে দেখেন, তাড়াহুড়া করে যে লিখতে লিখতে কি হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করতেছে, সাথী লিখে ফেলতেছে। ইট ইজ ভেরি না, টু আন্ডারস্ট্যান্ড ইউর রাইটিং ইজ ভেরি রাইটিং ইজ ভেরি ডিফিকাল্ট। দিতে পরে অবশ্যই ঠিক করে দিয়েছেন। আচ্ছা, আপনি লিখবেন ডান। শারমিন ম্যাম সবার আগে 5টা করে ফেলেছে। ওয়াও। আচ্ছা, আমরা একটু পর শুনবো, সবাই আরো ট্রাই করুন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেন আমি একটু পরে নিব হিরো, আপনার কোশ্চেনটা নিব আমি, তবে আগে এই 5টাকে ডান করে ফেলি। ওকে। হ্যাঁ, it is very difficult. কারণ আপনারা, আমি এটা আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি এই কারণে যে যাতে করে। আচ্ছা ডান, সুমনেরও ডান, রাইট? বলে মাথা না। আচ্ছা ফাইন, 2 জন আমরা পেলাম। প্রথম কোন 10 জনের হয় সবার আগে? সমস্যা না, আপনারা করতে থাকেন, আমরা একটু পরে লিখছি। জাস্ট আপনারা কারা কারা হয়েছে সবে গদরেটাতে কেউ আবার বলেন না স্যার আগে বুক করে রাখি, স্যার তখন ধরতেছে না। স্যার হইছে পরে এতক্ষণ আবার বুদ্ধি একটা উদয় হলো। আচ্ছা, সুমন খান এবং শামিন 2 জন হয়েছে। আমারও হয়েছে স্যার। হ্যাঁ, সুমন না, 3 জন হয়েছে। বাহ, 3। আচ্ছা, বিকাশ ডান হয়ে গেছে না? না বিকাশ স্যার হিরক। হ্যাঁ হিরক ডান হয়ে গেছে স্যার। হ্যাঁ, বিকাশের ডান হয়ে গেছে। আমার হয়েছে স্যার। হ্যাঁ, সাথীরও হয়েছে, 6টা হয়ে গেল। আমারও হয়েছে স্যার। স্যার হয়ে গেছে। গোবিন্দরও হয়ে গেছে, মেহরাব হয়ে গেছে। 8 জন। আমিও করেছি একটু একটু বলতে পারেন। আচ্ছা না, সমস্যা নেই, ভুল হলে তো আমাদের শেখার সুযোগ বেড়ে যায়। ভুল করতে আপনার ভয় পাবেন না। লার্নিং যখন টার্গেট, তখন ভুল তো সঙ্গী, বুঝেন নাই? ভুল না থাকলে কি আর লার্নিং হয়? মজা পাবেন না। চ্যালেঞ্জ না আসলে তো লাইফ বোরিং হবে। হ্যাঁ, But I have written in my হ্যাঁ হ্যাঁ, সবাই তো এখানেই লিখছে, যারা বলছে সবাই এখানে লিখছে। আপনার হয়ে গেছে, আপনি 10ম ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। বাহ। তো বাকি সবাই একটু আমরা আরো 1 মিনিট টাইম দিই, বাকি যারা করছেন না তারা একটু করে ফেলেন। ডান। ওসমান গনিরও হয়ে গেছে, রাইট? বলছি আপনারটাকে ধরে 5টা না ওটা বাদ দিয়ে প্রথমে যেটা করলেন? প্রথমটা সহ 5টা। আপনি চিন্তা করছেন না আরেকটা পাচ্ছি না কেন? আচ্ছা, না আমারটা সহই 5টা আর কি। চিন্তা কি ব্যাপার, আরেকটা কোথায়? অনেক আগে থেকে চিন্তা করছি, মানে 5 মিনিট হয়ে গেল আমার। আচ্ছা, উনি চিন্তা করছে। আচ্ছা, বুঝলাম না, সবাই খুঁজে পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? হ্যাঁ, ব্যাপারটা কি? আপনারটা বাদে 4টা হয়েছে। একেবারে ফেসে গেলাম নাকি? এরকম একটা বিষয়। আচ্ছা যাক, এরকম কিছু না।
কি যে বাদ পড়লো পুরো বোঝা গেল না বাবাটা, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নাই। তো স্বাভাবিকভাবে যেটা হলো যে আমরা কিন্তু বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমি আপনাদেরকে এক এক বলি। এটা একটা স্ক্রিনশট আগে নিয়ে নেন তো ভাই শরীফ। আচ্ছা, তাহলে আমাদের একটা সেফ থাকলো। এটা কিন্তু আমি আবারও বলছি আপনাদের হয়ে গেছে, শরীফুল বলে গেলে একটা সিগন্যাল দিন। আচ্ছা, মানে স্বাভাবিকভাবে আপনারা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু আজকেও ব্রেনে ফ্লোটিং অবস্থায় থাকলো, ভাষা। হ্যাঁ, তো ফ্লোটিং অবস্থায় এটা থাকলো। আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যখনই আপনি এটাকে আরো রিভাইজ করবেন তখন ঠিক হবে। এখন চলেন আমরা একটু দেখি তার জন্য একটা। আচ্ছা, বিকাশের একটু সাউন্ডটা হচ্ছে। বিকাশের নেটওয়ার্ক খুব স্ট্রং, ফ্যানের বাতাস হোক কোনো কিছু হোক খুব স্পিডে নিয়ে নেয়, ভালো। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। দেখুন ladies and gentlemen, আমরা বাক্যটা একে একে লিখি। যেমন it is difficult, আচ্ছা একজন বলছেন very difficult, ঠিক আছে, আপনার মনে কষ্ট না দিই। It is very difficult to understand your writing. It is very difficult to understand your writing. হ্যাঁ, তাহলে খুবই ভালো। আর এটা ভালো কথা, it is very difficult to understand your writing. তো স্বাভাবিকভাবে যেটা কথা হবে লাইসুজন ম্যান, আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে ইট কে সরানোর কারণে এই যে ইওর রাইটিংটাকে সামনে আনতে পারি। স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 2 আমরা কি দেব? ইওর রাইটিং, তাই না? ইওর রাইটিং is very difficult to understand. Is very difficult to understand. It is very difficult. It is very difficult to understand your. It is very. Your writing is very difficult to understand. এটা একটা স্ট্রাকচার গেল। আমি তো চাইলে যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে আমরা চলেন স্ট্রাকচার নাম্বার 3 তে কি করব? আমরা এই টু যুক্ত অংশটা সহ বাইরে নিয়ে আসবো, তাই না? Yes. আচ্ছা, তাহলে আমরা বলব to understand your handwriting. Your writing is to understand to understand your handwriting. মানে পুরোটা, তাই না? To understand your writing. আচ্ছা, আমরা তো হ্যান্ড রাইটিং বলি নাই। To understand your writing. আচ্ছা, এইটা সাউন্ডটা হচ্ছে মৌলিক, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে আমি যেটা বললাম to understand your writing is difficult. Is very difficult. আচ্ছা, এটা তো আমরা বলতে পারি, ফাইন। তাহলে স্বাভাবিকভাবে আমরা আরেকটা স্ট্রাকচারের বিষয় ছিল যে সেটা হলো যে আমরা চাইলে তো এই 1 নম্বরের এই মাঝখানে এই জায়গাটাতেও আমরা চেঞ্জ করে দিতাম, সামনে নিয়ে আসলাম না, ওখানে সাইজ করে দিলাম। তাহলে আমরা ইট ইজ দিয়ে আরেকবার করি, তাই না? ইট ইজ very difficult understand না হয় কি হবে? understanding কি হবে? ওই যা আছে তাই your writing। ঠিক আছে, হ্যাঁ না, ওই টুটা কি তো উঠাই দিলাম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম মানেই তো উঠাই দিয়ে আইএনজি বললাম, এটাই তো এতক্ষণ বললাম, তাই না? প্রশ্নটা যেন কে করলেন? না সমস্যা নেই। হ্যাঁ, সিরাজ কে প্রশ্নটা কি করছে? ভয় কি আছে? লোকে প্রশ্ন করেন কেন? আমি তো বলে খুশি। আচ্ছা, তুমি বলে দিচ্ছে। হ্যাঁ, তুমি কিন্তু নরমালি কোনো কথা বলে না। হ্যাঁ, যা বলে ভালো বলে। হ্যাঁ, ওকে। তো স্বাভাবিকভাবে যেটা বললাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড না বলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং। কারণ 2 প্লাস ভার্বের বেস ফর্ম উঠিয়ে দিয়ে আমরা ভার্বের সাথে আইএনজি করে দিতে। তারপর আরেকটা জিনিস হচ্ছে এই জায়গাটাতেই আমরা সরাসরি ভার্বের চেঞ্জ আনতে পারি। কি আনতে পারি? আন্ডারস্ট্যান্ডিং, রাইট, আন্ডারস্ট্যান্ডিং যা আছে তাই
is very Understanding difficult. your writing Is very difficult. is very difficult. একটু বাঁকা হয়ে গেল মনে হয়। আচ্ছা, এটা শুধু বাঁকা না, এটা একটা ঢেউয়ের মতো হয়েছে। আমার এই মডেল থেকে বিভিন্ন বিখ্যাত ব্রিজ গুলো তৈরি করা হয়। আচ্ছা শোনেন, আমি ব্যাপার হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং ইউর রাইটিং ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে আমরা মোটামুটি 5টা পেয়েছি, কোনোভাবে কি 6টা বানানোর কোনো সুযোগ আছে? আন্ডারস্ট্যান্ডিং, আচ্ছা, টু আন্ডারস্ট্যান্ড ইউর রাইটিং, ইয়া এক্স্যাক্টলি, আমরা 6টা বানাতে পারবো। যে কার মাথায় সবার আগে 2 নাম্বারটা স্যার, হ্যাঁ 2 বলেন নাম্বারটা। তো বাক্যটা কি হবে? একটা বানানো যায়। Your writing is very very difficult understanding. ও তাহলে তো 7টা হয়ে যাবে। আমি তো আরেকটা চিন্তা করছি। আচ্ছা, তার মানে আমি যদি বলি যে ইউর রাইটিং ইজ ভেরি ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং, তাও ঠিক আছে। আবার এটাও বলতে পারি ও না, আমি তো এটাই ভাবছি। আমি যে ইউর রাইটিং এখানে নিয়ে গেছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তার মানে ইউর রাইটিং ইজ ভেরি ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং। ইয়া এটাই 6 নম্বর। ইউর রাইটিং, ইউর রাইটিং তো লিখে ফেলছি স্যার আগেই। আচ্ছা, ইউর রাইটিং ইজ ভেরি ডিফিকাল্ট আরে জায়গাটা এমন কেন? হতাশ। Understanding. Your writing is very difficult understanding. Believe me, আপনি যদি 6 নাম্বারটা বলেন তাহলে আপনার এটা আলাদা ভাবসাব হবে, কিন্তু পাবলিক কনফিউজ হবে। সো পাবলিকের জন্য এটা লিখবেন না, এগুলো সেই লেভেলে লিখবেন, ঠিক আছে? তখন দেখবেন যে দারুণ একটা ফিল হবে। বুঝতে পারছি কি? রাইট। আমরা যে এই যে 6টা স্ট্রাকচার, এটা একটা ছবি শরীফুল রেখে দেন। আমরা নরমালি এর আগে কি কখনো এইরকম একটা বাক্য থেকে আমরা 6টা ভাবে লেখা যায় এভাবে কখনো চিন্তা করেছি বা কোনো কাজ করেছি এগুলো নিয়ে? না স্যার। আজকে ক্লাসটা আমাদের কাছে খুব খারাপ লাগছে। কেন? হ্যাঁ, মানে খারাপ লাগছে কিনা? ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল কি? এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এটার উপরে আমাদের, হ্যাঁ, It is the one of the best class. one of the best classes. সবথেকে ভালো লাগছে স্যার। স্যার একটা কথা স্যার। হ্যাঁ 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 বলেন। আমরা কিন্তু একটা হিরোকের প্রশ্ন নিব। জি বিকাশ বল। আমাদের ওই প্রতি ক্লাসে এইভাবে ক্লাসে যদি একটু করে প্র্যাকটিস করতে দেওয়া যায় তাহলে আরো ভালো হয়, তাই না? মন তো চায় আস্তে আস্তে এই প্র্যাকটিস গুলো আমরা নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে প্রথমের দিকে হচ্ছে আপনাদের জন্য প্রচুর আমাকে খাটতে হবে, খেটে আগে আপনাদেরকে একটা অবস্থান নিয়ে আসতে হবে। যদি এই অবস্থাটা এইভাবে যদি আপনারা ইনগেজ না হতেন রাইটিং এর জন্য, এইভাবে ইনগেজ না হলে আজকে হোমওয়ার্ক দিলেই কিন্তু মনে হইতো কি আজকে কি শুরু করছে। কিন্তু সামহাও আস্তে আস্তে আপনাদের পড়তে পড়তে আপনারাও কিন্তু এফোর্ট একটু দিয়েছেন, যার ফলে কি আপনার কাছে এটা খুব একটা খারাপ না, একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আরে মানে একটা মনে হচ্ছে কিছু একটা চ্যালেঞ্জ আমি উইন করছি, মানে দারুণ লাগছে, আমরা খেলছি আসলে ইংলিশকে নিয়ে। মনে রাখবেন, সে খেলাটাকে এনজয় করে যার জন্য পিছনে এমন নাই তুই যদি না জিতে আজকে বাসায় আসি, তোর খাওয়া নাই, দুপুরে তোর বাসায় ঢোকা নাই, তখন দেখবেন যে খেলাটা টেনশনে বল এসে গায়ে লাগতেছে, তাই না? স্বাভাবিকভাবে যখন টেনশন ফ্রি আজকে মজা করো, দেখবেন ও জীবন প্রাণ ছেড়ে দিয়ে খেলবে। তো আপনারা এরকম একটু মজা করে। জীবনে তো 17, 18 বছর, 15 বছর, 20 বছর অনেক বাড়িতে অনেক সময় চলে গেল। ইংলিশের সাথে একটা ভয়, তা আপনারা টার্গেট করে নেন আগামী 1 বছর পুরো কোনো কথা হবে না, একদম পুরো মজা করবো, পুরো চুটিয়ে মজা করবো, তাই না? একদম মানে সেই মজা করবো একদম পুরো। হ্যাঁ, ঠিক আছে। এরকম যদি ভাবেন তাহলে দেখবেন যে খুব একটা মজা চলে আসবে আপনার রাইটিং এর একদম পুরো, তাই না? আচ্ছা, হিরোকের একটা প্রশ্ন ছিল। হিরো, তবে বিকাশের আইডিয়াটা আমি নিয়েছি যে ঠিক আছে আমরা এই পদ্ধতিতে চেষ্টা করবো। যে হিরো, হ্যাঁ স্যার, ওই যে পাসপোর্ট টু গ্রামার বইয়ের মধ্যে পড়েছিলাম যে আন্ডারস্ট্যান্ড, তারপর রিয়েলাইজ, ওইগুলোর সাথে যেন আইএনজি যুক্ত না করা হয়, সেটার জন্য আমি একটু কনফিউশনে ছিলাম। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ড বলেন, এগুলোর সাথে আইএনজি হয় না। সি, নো, এগুলোর সাথে আইএনজি হয় না। তো আসলে ব্যাপার হলো না, এগুলো আসলে এই ব্রিটিশ ইয়া থেকে
মানে স্যার সামহাউ এটাকে লেখার সময় ওই জিনিসটাকে ফলো করেছে, হ্যাঁ। বাট ব্যাপার হচ্ছে 21st সেঞ্চুরিতে এখন ব্যাপারটা হচ্ছে আমি এটাকে কেন করছি আপনাকে বলছি, আপনি এরকম অনেক ইউজ দেখবেন, ইমেইলে দেখবেন, মানে এটা হয় না বলতে হচ্ছে গ্রামাটিক্যালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে এক্সাম পার্সপেক্টিভে যখন আসে তখন আসলে ব্যাপারটা কি হয় যে এক্সাম পার্সপেক্টিভে আসলে তখন এই জিনিসগুলোকে অনেক সময় দেখতে চাই, কিন্তু আপনি যখন বলেন লুকিং ফরওয়ার্ড টু সিইং ইওর রিপ্লাই অর সি ইওর রিপ্লাই, লুকিং ফরওয়ার্ড টু সিইং ইওর রিপ্লাই, তো তার মানে আপনি ভুল বলবেন। এই যে নোয়িং দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স, এটা একদম খুবই ইউজুয়ালি ইউজ হচ্ছে, না আমরা তো জানি নোর সাথে আইএনজি না, তাই না? তো আসলে ওই জিনিসগুলো কিছু কিছু আমাদেরকে ছেড়ে দিতে হবে। কেন? ওটা হচ্ছে যখন একটা এলাকায় একটা দোকান থাকে আর কেউ থাকে না, তখন সে বেশি নিচ্ছে না কম নিচ্ছে আপনার বোঝার কোনো সুযোগ কিছু করারও নাই, অনেক সময় খারাপ লাগলেও করাটা কিছু নাই, যান শহর তো 20 কিলোমিটার দূরে নিয়ে আসেন, গাড়ি করেও নাই, আচ্ছা ঠিক আছে দেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি, হ্যাঁ দেখবেন আপনার টোন চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? আপনার কোন সুযোগ নেই। যখনই কম্পিটিটিভ মার্কেট হবে তখনই আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা। তেমনি একটা বিষয় হলো, আগে একটা সময় শুধু ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ছিল, মানে ইংলিশটা, এখন আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ, কানাডিয়ান ইংলিশ, আফ্রিকান ইংলিশ, আবার ইংলিশ আছে ইন্ডিয়ান, ওদের একটা আলাদা টোন আছে, ঠিক আছে? যে ওদের টোন গুলো কিছুটা একটু ডিফারেন্ট, উচ্চারণ প্রনাউন্সিয়েশন কিছুটা ডিফারেন্ট হয়। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে এই 6টা স্ট্রাকচার না এখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, তো যার ফলে আপনার এত ভয়ের কিছু নাই, ঠিক আছে? আগে ছিল কি ব্রিটিশ আর আমেরিকানের মধ্যে পড়ে বাংলাদেশের বিপদে পড়ছে, এখন ইন্ডিয়ান আছে, সব আছে, সবকিছু মিলে আমরা মোটামুটি একটা শান্তিতে আছি। একটা নির্দিষ্ট সময়ের পর দেখবেন আর ভুল হবে না, এই আর কিছু দিনের মধ্যে দেখবেন একটা জায়গা চলে আসছে। জি, আমরা অনেক সময় পড়ার সময় দেখি যে হেল্পের পরে টুটা না এসে সরাসরি বেস ফর্ম যেটা থাকে ওইটা চলে আসে। আপনারা এটা ক্লাস নাম্বার 15 পেজ নাম্বার 198 এ যে আপনারা চাইলে আজকেই দেখে নিতে পারেন, বাট এটা নিয়ে আমরা কথা বলবো আমাদের পজিটিভের ক্লাস রয়েছে, হ্যাঁ ঠিক আছে? এটা পজিটিভের ক্লাস আছে আজকে না, আমাদের এটার উপর একদম পুরো একটা ক্লাসই আছে, পুরো একটা ক্লাস, হ্যাঁ। এবং শুধু হেল্প না, হেল্প বলেন, লেট বলেন, মেক বলেন, গেট বলেন, হ্যাভ বলেন, 5টা জিনিস ইউজ পুরো শিখবো, ঠিক আছে? পুরো সেরকম শিখে ফেলবো সেদিন, ঠিক আছে? কোনো কথা হবে না, ঠিক আছে? ভালো হবে, সমস্যা নেই। তো যাই হোক, স্বাভাবিকভাবে হচ্ছে যে আমরা মোটামুটি আজকে শিখলাম। আপনাদের যেটা হোমওয়ার্ক আমি জাস্ট বুঝিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি আজকে, সেটি হচ্ছে যে আপনাদের আজকে আমার কাছে মনে হয় যে একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়েছে, হ্যাঁ। এবং আজকের পর যখন আপনারা আবার 73-74 ভালো করে দেখবেন, আমাদের টার্গেটই হবে আগামী মঙ্গলবারে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট ইনফিনিটিভটাকে একটা জায়গায় দাঁড় করানো। বাট আজকে একটু এক্সট্রা একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে যে বাক্যগুলোই আপনারা দেখবেন আজকে আপনাদের দেখার অবজারভেশনের স্টাইলটা চেঞ্জ করবেন। মানে আপনি তো আজকে কিছু শিখেছেন, কিছু জেনেছেন, তো আজকে যখন এই বক্সের বাক্যগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি একটু চিন্তা করবেন একটু ডিফারেন্ট। আপনি চিন্তা করবেন কি এটাকে নিয়ে আর কি কি খেলা যায়, কারণ আপনি তো এখন জানেন 6টা স্ট্রাকচার, সো আপনি একটু খেলবেন। সবসময় 6টা পাবেন থিংস নট লাইক দ্যাট, বাট পাবেন তো, তাই না? বা কি কি হতে পারে আপনি একটু এটাকে নিয়ে গবেষণা করলেন। কারণ এই যে দেখেন আমাদের একটা বাক্য আছে, উই হ্যাভ ডিসাইডেড টু বাই সাম ফ্লাওয়ার্স, আমরা কিছু ফুল কেনার সিদ্ধান্ত নিয়েছি। We have decided to buy some flowers. তো এটা we have decided buying some flowers বলতেই পারতাম, দাম বাড়ছে, তাই না? কারণ মনে রাখবেন টু এর ইউজ জানা অনেক দাম, কিন্তু টু এর ইউজ না করে টু এর ইউজ বুঝানো আরো বেশি দাম, রাইট? বুঝতে পারছেন না? ক্ষমতা আছে দেখাইলাম, ঠিক আছে, কিন্তু আমার ক্ষমতা আছে কেউ দেখলো না কিন্তু সবাই বুঝলো কি ক্ষমতা, কিন্তু সাংঘাতিক, তাই না? সেটা একটা বিষয়। তো স্বাভাবিকভাবে ওই যে সুলতান সুলেমান বলতো সিরিয়ালে যে সেই যুদ্ধই বড় জয়, যে প্রতিপক্ষ তোমার সাথে যুদ্ধ করলো না, তুমি যুদ্ধ না করেই জয়ী হয়ে গেলে, তোমার সাথে যুদ্ধ করার সাহসই করলো না, এটা একটা আলাদা ফিলিং আছে, সেটাও একটা ভয় দেখানো আর কি, তাই? তো স্বাভাবিকভাবে আপনারা যেটা কাজ করবেন একটু এক্সট্রা, সোমাননাথ কোথায় আমাদের মোবাইলের ছবি দেওয়া এক্সপার্ট, 75 এবং 76 পাতায় দেখেন তো আপনারা বইয়ে সেলফ স্টাডি 1টা আছে না? জি স্যার। এখানে বেশ কিছু বাক্য আছে যেগুলো না ইউজুয়াল না, ছবিটা দেবেন কারণ ওসমান গনি এই ছবির ভরসাতেই থাকে, ক্লাস শেষেই দিয়ে দেবেন যাতে ওসমান গনি পায়, কারণ ওসমান গনি সিরিয়াস লার্নার। তো আমরা যেটা করব সেটা হলো যে 75 এবং 76 এই দুটো পাতার ছবি তুলে দিবেন। তো এখানে কিছু বাক্য আছে যা কিন্তু নরমালি আমরা এইভাবে কথা বলি না, কিন্তু আপনারা এগুলো শিখবেন,
যেমন আপনারা কাউকে যখন বলেন যে আসলে আমি আপনার সাথে ভিন্ন মত পোষণ করতে চাই, সরি আই এম ডিসঅ্যাগ্রিং উইথ ইউ, না বলে ওরা খুব স্মার্টলি বলে সরি আই বেগ টু ডিফার। মানে আমি ডিফার করতে চাই সেটা কত পোলাইটলি, আই বেগ টু ডিফার, তাই না? এগুলো দেখবেন আছে। তো খুব সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস আছে। আপনাদের যেটা দেখবেন যে আমি বলবো যে এইগুলোকে যখন দেখবেন, তার মানে আমি আরেকটা জিনিস বলি, আজকের যে স্ট্রাকচারটা এটাকে দেখলেন, ভালোভাবে আরো কিছু বাক্য তৈরি করার চেষ্টা করলেন, এটা হচ্ছে আপনার স্টেপ 1। আজকে ক্লাসের লেকচারটাকে আরেকবার দেখলেন, দেখে আরো কিছু বাক্য বানানোর চেষ্টা করলেন, এটা একটা কাজ। নাম্বার 2, যে আপনি 73 এবং 74 পৃষ্ঠা আবার দেখলেন, দেখার পরে এটাকে নিয়ে বক্স গুলোকে নিয়ে কিছু নাড়াচাড়া করলেন, স্টেপ 2 শেষ। তারপর স্টেপ 3 তে যেটা ওই যে বাংলা দেওয়া আছে ওটাকে ইংলিশ করার চেষ্টা করলেন, দেখেন আজকে কি অবস্থা হয়। হ্যাঁ, তো এগুলো পড়ে টুরে আপনার কাছে মোটামুটি একটা আপনি সেটেলমেন্টে আসছেন। এখন চিন্তা করলেন একটু এমনি পড়ি, 75-76 পৃষ্ঠার ওইটুকু অংশটা আগে বাংলা পরে ইংলিশ পড়বেন। যখনই আপনাকে এমন কিছু দেওয়া হবে যেখানে বাংলা ইংলিশ দুটাই আছে, আপনার কাজটা হবে আগে বাংলা পড়া পরে ইংলিশ পড়া। কেন? আপনার মাদার প্রোগ্রামিং হচ্ছে বাংলা, আপনি বাংলা দিয়ে পড়বেন, তারপর ইংলিশটা দিয়ে পড়বেন, তারপর চ্যালেঞ্জ করবেন কিভাবে হলো এটার এক্সপ্লেনেশন না করবেন। কোনো প্রশ্ন হলে আমি আছি আগামী দিন, ঠিক আছে? সো মঙ্গলবারে আপনাদের সাথে, জি বলছি এই 6টি স্ট্রাকচারের মধ্যে কোনটা সবচেয়ে ভালো স্ট্রাকচার? সবচেয়ে ভালো কোনটা? হ্যাঁ, যেটা ইউজ করার পর লোকজন বলছে কি যেন বললাম, একটু বুঝতে সমস্যা হচ্ছে, ওটা সবচেয়ে ভালো। বুঝছেন? কারণ স্মার্ট ইংলিশ মানে কি, যা বললে অনেকেই বুঝে না, অনেকেই বুঝে না, সবাই বুঝে না, তখন আবার মুশকিল আছে, ঠিক আছে? তখন হিরো আলমের চাইনিজ গানটা হয়ে যাবে, ঠিক আছে? কি যেন এটা বলে আর কি, এরকম হয়ে যাবে, তাই না? আমরা চাই না এরকম হোক। তো স্বাভাবিকভাবে আপনারা যেটা ইউজ করলে দেখবেন যে সবার একটা রিয়াকশন, একটু মনে হয় একটু চিন্তা করছে, তখন বুঝলেন যে দাম আছে রে, এটা এরপর থেকে ইউজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। জি, এই 6টার মধ্যে একটু পার্সেন্টেজ করে দেন কেন? ওই যে এটা বললাম, রিয়াকশন আপনি গ্রুপে দেবেন, দিয়ে দিয়ে সমস্যা নাই। আপনারা নরমালি 1 নাম্বারটাকে একটু স্কিপ করার চেষ্টা করবেন, এটা ভালো। মানুষকে বুঝাতে গেলে আপনি প্রথমে একটা বলে ফেললেন, আপনি নরমালি দেখেন যে এখানে এইটার ইউজ দেখবেন বেশ হয়। হ্যাঁ, অনেকে বলে নরমালি এইভাবে না বলে আপনি জিরান দিয়ে বলে অনেকে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমি যদি বলি যেটা এরকম মাঝখানে টু সরায় দিয়ে আইএনজি করা হয়েছে, ওগুলো একটু দাম বেশি। হ্যাঁ, কারণ এগুলো ইউজটা একটু কম। জিনিসগুলো আবার এমন না একদমই কেউ ইউজ করতে চায় না, ব্যাপারটা তা না। স্মার্ট রাইটাররা এগুলো ইউজ করে, হঠাৎ করে মাঝখান থেকে 2+ ভাবে বেস বলতে গেলে তো এরকম করে বলবো না। হ্যাঁ, বলতে গেলে এরকম করে বলতে কি, সিরাত প্র্যাকটিস করতে করতে অনেকে এইভাবেই বলে, ঠিক আছে? যেমন জিরান্ডের ইউজটা তো খুব কঠিন কিছু না, আপনাদের পার্টিসিপল জিরান্ডের বলে আলাদা ক্লাস আছে, সো টেনশন নেই, ঠিক আছে? হ্যাঁ, তো হাউএভার আমরা তাহলে আগামী দিন দেখা হচ্ছে 9:45 ছিল দুইটা। সিরাত আজকে ইনবক্স করে ফেলেন, আজকে তো আপনি আমাকে ইনবক্স করে ফেলেন, আর আমরা আগামী দিন 9:45 দেখা হচ্ছে। আগামী দিন যেহেতু ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস, তো মঙ্গলবার ওই দিন আমরা বেশ কিছু জিনিস আরো কাজ করবো। তো আমরা ইনশাআল্লাহ 11:30 11:30 যাই হোক, আগামী দিন একটা তারপর কিছু দিন আছে, ঠিক আছে? দেখা হচ্ছে তাহলে, টাটা।